ওকে, আজকে আমাদের ক্লাসটা হবে মূলত ফুল স্টোর সেটআপ করার জন্য কি কি বিষয় প্রয়োজন হবে বা কি কি স্টেপ ফলো করে বা কি কি ফিচার যদি আমাদের ইনক্লুড করা প্রয়োজন, এরকম কিছু প্লাগইন, অল্প কিছু প্লাগইন হচ্ছে আজকে আমি দেখাই দিব যেগুলো আমাদের ফিউচারে অনেক বেশি পরিমাণ লাগবে। ওকে, সো আমাদের ফার্স্টে আমি একটা জিনিস রাখছি, আপড্রাফট এবং অল ইন ওয়ান মাইগ্রেশন। এই দুইটা প্লাগইনের সাথে কে কি পরিচিত আমাকে একটু বলেন তো। আমি পরিচিত ভাই। আচ্ছা, এনিয়ন আর না ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি ক্লাসের ভিতরে সকল ডকুমেন্ট হচ্ছে দিয়ে দিব ক্লাস শেষে ক্লাসরুমে। আপাতত হচ্ছে আমরা দেখি, আমরা দুইটা বিষয় দেখব। একটা হচ্ছে আপড্রাফট। আপড্রাফট আপড্রাফট আমরা কখন ইউজ করব? ব্যাকআপ। সাইটের ব্যাকআপ নেওয়ার জন্য অবশ্যই। এই যে এখানে দেখবো আমরা আপড্রাফট ফার্স্ট যে প্লাগইনটা আছে সেটা আমরা ইউজ করব। সাপোজ আমরা কোন একটা ক্লায়েন্টের কাজ করার জন্য স্টার্ট করতেছি, সো আমি আর আপনি সবাই মানুষ, আমাদের দ্বারা কোনো একটা ভুল হতেই পারে। সেই ভুল দ্বারা সাইটটা নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হতে পারে। তো সেটার জন্য আমাদের ফার্স্ট যে বিষয়টা আমাদের দরকার, ওই সাইটের একটা ব্যাকআপ নিয়ে রাখার প্রয়োজন। ওকে, আপডেট এবং আপডেট যেটা ফ্রি, ওটাতে তো বেশি একটা মনে নেওয়া যায় না, কত এমবি জানি লিমিটেশন আছে না? আমাদের আপডেটে কোনো লিমিটেশন নাই। একটু জাস্ট মিনিট, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, প্রত্যেকটা বিষয় আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আমরা দুইটা প্লাগইন দেখবো ব্যাকআপের জন্য। একটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। মাইগ্রেশন এবং ব্যাকআপের ভিতরে যে সিম্পল একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাকে বলতে পারবেন কেউ? জি ভাই, মাইগ্রেশন মানে একটা ওয়েবসাইট করা আছে, সেম ওই ওয়েবসাইটটা নতুন একটা ডোমেইনে আমরা বসাই দিতে পারবো। রাইট। ওকে, যে বিষয়টা আমরা একটু আগে শুনলাম সেটা হচ্ছে, একটা সাপোজ আমার সাইটে, এটা হচ্ছে আমার সাইট ধরে নিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার সাইট, আমি আমার সাইটে কোন একটা ডিজাইন করেছি, এখন সেই ডিজাইনটা আমি ক্লায়েন্টের সাইটে উঠাইতে যাচ্ছি। ক্লিয়ার? সো সাপোজ এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইট, তো এই ক্লায়েন্টের সাইটে উঠাতে যাচ্ছি, এখান থেকে ব্যাকআপ নিয়ে। আপনার ইয়াগুলো কিভাবে করবে? যেমন আপনার কি বলে জানি, উডমার্ট থিম হচ্ছে ওয়ান লাইসেন্স, তারপর প্লাগইন গুলো হচ্ছে ওয়ান লাইসেন্স। সেই লাইসেন্স গুলো তো আমি আমার ডোমেইনে ইউজ করে ফেলছি, তখন আমি যদি এই অল ইন ওয়ান মাইগ্রেশনটা ক্লায়েন্টের সাইডে দিই, ওই লাইসেন্স গুলো তো সে পাবে না। সেই ক্ষেত্রে এটা পাবে, আমরা জাস্ট তখন এটা ডিঅ্যাক্টিভ করে দিব। একটা ডিঅ্যাক্টিভ করে দিলে অন্যটা অ্যাক্টিভ থাকবে। সম্ভব হবে না, প্রবলেম হবে না। আগে ক্লায়েন্টের সাইডে উঠাও, পরে এসে আমারটা ডিঅ্যাক্টিভ করে দিবে। আচ্ছা, এগুলো বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ, কারণ হচ্ছে মাঝখানে হচ্ছে ইয়া করলে, কারণ যারা হচ্ছে নিউ আছে তারা বিষয়গুলো বুঝতে পারবে না। ক্লিয়ার? সো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আসি। আচ্ছা, আমরা দুইটা হচ্ছে প্লাগইন দেখলাম, একটা হচ্ছে আপড্রাফট, দ্বিতীয়টা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। আচ্ছা, মাইগ্রেশন এবং ব্যাকআপের ভিতর দুইটা সিম্পল পার্থক্য আমি যদি বলি, তাহলে মাইগ্রেশনটা হচ্ছে এক সাইট থেকে অথবা এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ মাইগ্রেট করা। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে কোন একটা ব্যাকআপ নিয়ে অন্য একটা ওয়েবসাইটে নেওয়া। আর ব্যাকআপটা হচ্ছে কোন একটা ব্যাকআপ ফাইল নিয়ে রাখা, যে ব্যাকআপ ফাইলটা আমরা হচ্ছে ওই সাইটের জন্য ইউজ করতে পারবো। এখন আপড্রাফটটা কেন ইউজ করবো? আপড্রাফটটা কিন্তু হচ্ছে আমরা অন্য সাইটের জন্য যদি হয়, যে এই সাইট থেকে আমি হচ্ছে ব্যাকআপটা নিয়েছি, এখন অন্য সাইটে করতে যাচ্ছি, তাহলে সেই জন্য হচ্ছে আমরা অল ইন ওয়ান মাইগ্রেশন ইউজ করব। বাট এমন যদি হয় আমি ক্লায়েন্টের কোনো সাইটে যদি মিস্টেক করে ফেলি, সেটাই আমরা ব্যাকআপ আনতে রাখছি, ব্যাকআপ নিয়ে রাখতে যাচ্ছি, তাহলে এই সাইটের ব্যাকআপটা আমরা আপড্রাফট দিয়ে রাখবো। ক্লিয়ার? ফর এক্সাম্পল আমরা প্রত্যেকটা সাইটের যখন হচ্ছে ব্যাকআপ কাজ শুরু করব, তার আগে আমরা আপড্রাফট দিয়ে একটা ব্যাকআপ রেখে নিব। যে ব্যাকআপটা রাখার পর ব্যাকআপটা ক্রিয়েটিং হতে কিছুক্ষণ সময় লাগবে। আর আরেকটা জিনিস, আমরা আপড্রাফট দিয়ে কখনো মাইগ্রেট বা ক্লোন করতে যাব না। ক্লোন করতে গেলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। সাপোজ এই এখন দেখেন, আমাদের সাইটের ব্যাকআপ নেওয়া কিন্তু শেষ, এই সাইটের পুরো ব্যাকআপ নেওয়া শেষ। এখন আমি আমার সাইটে কোনো একটা মিস্টেক করে ফেলেছি, এই সাইটে কোনো একটা মিস্টেক করে ফেলেছি, তো কি করব? জাস্ট রিস্টোর। ক্লিয়ার? থিম, প্লাগইন সবগুলো আমি রিস্টোর করতে যাচ্ছি। আপলোড, আদার এন্ড ডাটাবেস। যখন আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর ও অটোমেটিক্যালি হচ্ছে ইয়ে করে দিবে। এখন আমাকে কি বলতেছে? দ্য ব্যাকআপ আর্কাইভ সাকসেসফুলি have been successfully proceed. ওকে, সো আমি এখন রিস্টোরে ক্লিক করলে অটোমেটিক এই তারিখে আমি যে ব্যাকআপটা নিয়েছিলাম সেই ব্যাকআপটা রিস্টোর হয়ে যাবে।
সো আমরা ব্যাকআপটা বা আপড্রাফটটা কোন ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? আপড্রাফটের ক্ষেত্রে ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, মাইগ্রেটের ক্ষেত্রে লিমিটেশনটা আছে, সেটা আমি একটু পরে বর্ণনা করতেছি। বাট এইটুকু ক্লিয়ার যে আমরা কোনো একটা কাজ স্টার্ট করার আগে ফার্স্ট যে টাস্কটা আমরা করব সেটা হচ্ছে ওই সাইটের ব্যাকআপটা আপড্রাফট দিয়ে নিয়ে রাখবো। এটা আমাদের একটা নেসেসারি প্লাগইন, সেই বিষয়টা আমি একটু দেখাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এই চলে গেল আমাদের আপড্রাফট। এখন আমরা চলে আসি হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। মাইগ্রেশন মিন্স আমি আগেই বলেছি বা একটু আগে একটা ভাইয়া হচ্ছে আমাদেরকে বলে দিল যে মাইগ্রেশনটা হচ্ছে এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ কোনো একটা সাইট মাইগ্রেট করে নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে এটার অনেক লিমিটেশন আছে। মানে আমি যদি একটু দেখাই, আমরা একটা প্লাগইন ইনস্টল করি, অ্যাড নিউ দেওয়ার পর আপলোড না দিয়ে আমরা এখানে সার্চ করলাম অল ইন ওয়ান মাইগ্রেশন। জাস্ট এই প্লাগইনটা, এই যে এটা হচ্ছে আমরা ইনস্টল করব। ক্লিয়ার? ইনস্টল এন্ড অ্যাক্টিভ। আর কোন প্লাগইন হচ্ছে ব্যাকআপ নেওয়ার জন্য ইউজ করার দরকার নাই, জাস্ট এই দুটো ইউজ করবেন, ব্যাকআপ নেওয়ার জন্য একটা, মাইগ্রেট করার জন্য আরেকটা। এটার প্রো ভার্সন আছে, যে প্রো ভার্সন দিয়ে আমরা আনলিমিটেড এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। এক্সপোর্ট ইম্পোর্টটা কি সেটা আমরা বুঝি। যেমন এখন আমার মনে হচ্ছে যে আমি এই সাইট থেকে এই সাইট থেকে ব্যাকআপ নিয়ে অন্য একটা সাইটে উঠাবো। ক্লিয়ার? সো আমাকে কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে এখানে জাস্ট এক্সপোর্ট ফাইল দিতে পারি, ড্রপবক্স দিতে পারি, গুগল ড্রাইভে আমরা নিতে পারি। তো আমরা সাধারণত ফাইলে এক্সপোর্ট করার ট্রাই করব। তো আমরা ফাইলে এক্সপোর্ট করতে দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ, অনেক টাইম কনজিউমিং। একটু আগে যেমন ব্যাকআপটা নেওয়ার ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ব্যাপারটা মোটেও এত সহজ না। সো একটু টাইম নিবে। এখানে আমরা কি করব, সাপোজ ব্যাকআপ হওয়ার পর একটা ফাইল হচ্ছে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড করতে বলতেছে 300 MB একটা ফাইল। এই ফাইলটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমরা ঠিক সেম ভাবে অন্য একটা সাইটে এই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করার পর তারপর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আমরা একটা লিমিটেশন দেখতে পাচ্ছি 1 GB। এই 1 GB টাই হচ্ছে লিমিটেশন। সো আমরা যদি হচ্ছে এটার আনলিমিটেড ভার্সনটা চাই, আমরা ডিরেক্টলি আমাদের ভল্টের লিংকটা দেওয়া আছে, ভল্টে অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাচ আইডি দিয়ে পেয়ে যাবেন। অথবা আমাদের ডেভেলপার জোন সাইটে থেকে আপলোড করতে পারবেন। ক্লিয়ার? দ্যাটস দ্য প্রসেস। এখন ব্যাকআপ বিষয়টা কমপ্লিট, ব্যাকআপ এন্ড মাইগ্রেশন বিষয়টা, এটা আমাদের দুটো নেসেসারি প্লাগইন। এই দুটো প্লাগইন আমরা অলওয়েজ নিজেদের ভিতর রাখার ট্রাই করব। যেমন এখানে আমার বলা আছে অল ইন ওয়ান মাইগ্রেশন প্রো যদি হয় তাহলে আমাদের ভল্টে অ্যাপ্লাই করে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন পেমেন্ট গেটওয়ে সেটআপ দেখেছিলাম, মনে আছে? পেমেন্ট গেটওয়ে সেটআপ দেখেছিলাম, তখন আমরা স্ট্রাইপের একটা প্লাগইন আমরা ইউজ করেছিলাম, ই-কমার্সের ফ্রি একটা প্লাগইন। হ্যাঁ, আমি সবাইকে বলে দিয়েছিলাম যদি এই একটা প্লাগইন ইউজ করেন আর কোনো প্লাগইন ইউজ করার প্রয়োজন হবে না। আগে হচ্ছে আমাদের বাই ডিফল্ট হচ্ছে সাপোজ ই-কমার্স থেকে সেটিংসে যদি যেতাম, সেটিংসে আসার পর পেমেন্টসে আসার পর আমরা দেখতে পেতাম যে আমাদের পেপাল যে অপশনটা সেটা হচ্ছে বাই ডিফল্ট ছিল ডিরেক্ট পে, ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারির মতো পেপালটা আমাদের বাই ডিফল্ট এখানে থাকতো। এখন আমাদের কি করা উচিত, ঠিক সেম ভাবে স্ট্রাইপ এবং অল এক্সটেনশনে গিয়ে আমরা সার্চ করি, অথবা হচ্ছে এখানে লিখি পেপাল পেমেন্টস। পেপাল পেমেন্টস। আচ্ছা ভাই, এইটাতে পেপাল পেমেন্ট করলে কি পেপাল কোনো একটা পার্সেন্টেজ কেটে নেয় নাকি ফ্রি? টোটালি ফ্রি। পেপাল যে ইয়াটা কাটে সেটাই, এছাড়া কোনো কিছু কাটে না।
এই যে দিস ওয়ান, এটা ওকে। আগে আমরা হচ্ছে পেপ্যালের অপশনটা ফ্রি পেতাম, এখন আমরা সেই বিষয়টা অলরেডি ইন্টিগ্রেট করে ফেলেছি। দ্যাট মিনস এই দুইটা প্লাগইন যদি পেমেন্ট গেটওয়ের জন্য ইউজ করি, আর পৃথিবীর কোনো প্লাগইন আমাদের দরকার হবে না ইফ যদি না আমাদের কোনো লোকাল পেমেন্ট গেটওয়ে অথবা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে। আমাদের সাধারণত দরকার হয় কি, একটা হয় হচ্ছে কার্ড দিয়ে যেন পেমেন্ট করতে পারে, দ্বিতীয়টা হচ্ছে যেন পেপাল দিয়ে পেমেন্ট করতে হয়। ইন্টারন্যাশনাল সকল সাইটের জন্য এই দুইটা কন্ডিশনই থাকে। ক্লিয়ার? সো এই দুইটা কন্ডিশন কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি। তারপরে কিন্তু আমরা সবাই জানি, আমাদের পেমেন্ট গেটওয়ে ক্লাসে দেখানো হয়েছে আমরা কিভাবে লোকাল পেমেন্ট গেটওয়ে থেকে হচ্ছে মার্চেন্ট আইডিটা নিব, দেন ক্লায়েন্ট আইডি, এইটা নিয়ে দেন সাবমিট করার পর অটোমেটিক্যালি ওই পেমেন্ট গেটওয়েটা সেট আপ হয়ে যাবে। সো এই দুইটা প্লাগইনটা আমরা একটু মাথায় রাখবো। দেন আমরা অলরেডি আরেকটা জিনিস দেখে ফেলেছি শিপিং এর ক্ষেত্রে, প্রোডাক্ট টেবিল রেট শিপিং। ওকে, সো টেবিল রেট শিপিং হচ্ছে পরপর দেখানো হয়েছে। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনাদের বারবার প্রত্যেক ক্লাসে আমি একই কথা বলি, যে যদি কোনো জায়গায় হচ্ছে আপনারা আটকে যান সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করেন। ওকে, সো শিপিং চলে গেল। এবং শিপিং হচ্ছে আমি আরো দুইটা প্লাগইন সবাইকে গ্রুপ স্টাডি দিয়েছিলাম। গ্রুপ স্টাডি না হয় আমি জানি না, সবাই সিঙ্গেল কি বলবেন প্র্যাকটিস করে নেবেন। এর ফলে হচ্ছে ফিউচারে আপনাকে কখনো কোনো জায়গায় বা শিপিং নিয়ে কোনো জায়গায় আটকাবেন না। ক্লিয়ার? কোন দুটো প্লাগইন ভাই? আপনাদের গ্রুপ স্টাডিতে দেওয়া আছে পার প্রোডাক্ট টেবিল এবং আনাদার ডিএইচএল এবং আরেকটা মেথড অ্যাড করার জন্য একটা প্লাগইন। এই দুইটা প্লাগইন যদি প্র্যাকটিস করেন এক্সট্রা হিসেবে, অ্যাজ এ এক্সট্রা হিসেবে, তাহলে শিপিং নিয়ে আর কখনো কোনো কন্ডিশনে আটকাবেন না। শিপিং নিয়ে কখনো আর কোনো কন্ডিশনে আটকাবেন না। ওই দুইটা প্লাগইন একটু প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় প্র্যাকটিস ক্লাসের প্রবলেমগুলো আমাকে ক্লাস শেষে হচ্ছে বলতে পারেন, যে ভাই গ্রুপ স্টাডিতে আমার এই প্রবলেমগুলো হয়েছিল। ক্লিয়ার? সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। তারপর ডিরেক্ট চেক আউট ফর ই কমার্স। তো এই বিষয়গুলো এখন আমরা যদি চাই, সাপোজ এখন কিন্তু জেনারেলে গেলাম, ই কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে জেনারেল, জেনারেলে আসার পর প্রোডাক্টস, প্রোডাক্টস, এটা যদি আমরা অন করে দিই সরাসরি কার্ট পেজ সেল না গিয়ে একদম ইয়াতে চলে যাবে, চেক আউট পেজে। অথবা আমরা একটা প্লাগইন ইনস্টল করতে পারি, সেই প্লাগইনে আমরা এক্সট্রা কিছু অপশন পাবো। সেই প্লাগইনে আমরা এক্সট্রা কিছু অপশন পাবো, সেই অপশনটা হচ্ছে যেমন ডিরেক্ট চেক আউট ফর ই কমার্স লিখে সার্চ করার পর ফার্স্ট প্রথম যে প্লাগইনটা পাবো দিস ওয়ান, অলরেডি প্রায় হচ্ছে 6000 প্লাস ইনস্টল। সো এটা একটু ইনস্টল করব, ইনস্টল আর অ্যাক্টিভ। তো এখানে হচ্ছে ডিরেক্ট চেক আউটের কিছু এক্সট্রা ফিচার আমরা পেয়ে যাব। প্লাগইনটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর এইখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর ঠিক সেম ভাবে আমরা যে বিষয়গুলো বললাম আমরা কিছু এক্সট্রা অপশন পেয়ে যাব। অপশনগুলো একটু খেয়াল করবেন কেন আমরা এটা ইউজ করেছি। এটাকে রাখার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এই বিষয়গুলো চাইতে পারে। যেমন হচ্ছে অ্যাডেড টু কার্ট অ্যালার্ট, যখন কার্ডে অ্যাড করবে তখন যদি আমরা কোনো অ্যালার্ট দিতে চাই, লাইক দ্যাট সাপোজ আমরা এটা সেভ চেঞ্জেস দিলাম, সেভ চেঞ্জেস দিয়ে স্টোরে চলে গেলাম। ওকে, সো এখন দেখেন আমরা যখন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, এটা তো হচ্ছে আমাদের থিমের যে অ্যালার্টটা সেটা।
আচ্ছা, থিমের অ্যালার্টটা ওভাররাইড করতে পারে, থিমে যেহেতু অলরেডি অ্যালার্ট আছে তাই এটাকে ওভাররাইড করে না। ক্লিয়ার? এটাকে ওভাররাইড করার জন্য হচ্ছে যদি কোনো থিমে হচ্ছে এরকম অ্যালার্ট না থাকে যে অ্যাড টু কার্ট করলাম, সেটার পরে সাপোজ অ্যাড টু কার্ট করার পর হয় না যে অ্যাড টু কার্ট হয়েছে, কোনো অ্যালার্ট নাই বা কোনো কিছু নাই, সেই অ্যালার্টটা দেওয়ার জন্য এটা মূলত ইউজ করা হয় লাইক দ্যাট। তারপরে যদি হচ্ছে অ্যাডেড টু কার্ট লিংক, ইয়েস, এখন দেখেন অ্যাডেড টু কার্ড রিডাইরেকশন। এখন যখন হচ্ছে কার্ডে অ্যাড করবে তখন আমরা কোন পেজে নিতে যাচ্ছি, সেটা যদি হয় কোনো কাস্টম পেজে নিতে যাচ্ছি সেটাও আমরা নিতে পারবো। বুঝতে পারছেন? যদি আমরা চাই যে প্রোডাক্ট অ্যাড করার পর ডিরেক্টলি অন্য একটা কাস্টম পেজে নিয়ে যাবে, কাস্টম পেজে নেওয়ার পর সেইখান থেকে চেক আউট করবে, যদি এমনটা হয়, অথবা আমি যদি চাই একদম ডিরেক্টলি চেক আউটে চলে যাবে, তাও আমরা এখান থেকে দিতে পারবো। ক্লিয়ার এই অপশনটা? এই অপশনটা বুঝতে পারছি? ঠিক সেম ভাবে আমরা যদি রিপ্লেস করতে চাই, কার্ট পেজের পরিবর্তে যদি আমরা কোনো রিপ্লেস করতে পারি, কার্ট পেজ তো আমরা স্কিপ করলাম, সাপোজ আমরা স্কিপ নাও করলাম, অথবা আমরা এটাকে হচ্ছে এইভাবে লিখে দিলাম রিডাকশন নো, নো দিয়ে এখন আমরা কার্ডটাকে রিপ্লেস করতে যাচ্ছি, কার্ডটাকে আমরা অন্য পেজ, যখন অ্যাড টু কার্ট করবে তখন অন্য একটা পেজে নিয়ে যাবে। ক্লিয়ার? মানে কার্ড পেজটাকে আমরা রিপ্লেস করতেছি অথবা কার্ড পেজটাকে রিডাইরেক্ট করে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি। দুইটা অপশন আমার জন্য ওপেন হয়ে যাচ্ছে, এই দুইটা অপশন চাইলে আমি অ্যাড করে দিতে পারি। দেন আরো কিছু অপশন আমি এখানে পাচ্ছি। আর্কাইভস, আর্কাইভসে যাওয়ার পর এই যে রিপ্লেস অ্যাড টু কার্ট টেক্সট, আমাদের অনেক সময় প্রবলেম হয় না যে আমাদের হচ্ছে অ্যাড টু কার্টের টেক্সটটা হচ্ছে রিপ্লেস করার প্রয়োজন হয়, সেই অ্যাড টু কার্টের টেক্সটটা হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো এবং রিপ্লেস দ্য কন্টেন্ট পারচেজ দিতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো বিষয়গুলা আমরা চাইলেই দিতে পারবো। তো সেটা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে হবে, আমি অবশ্যই সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে যাচ্ছি এই টেক্সট চেঞ্জ হোক। এমন যখন হয় যে আমরা কোন একটা প্রোডাক্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট, আমরা যদি এখন স্টোরে যাই, এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট, তাই না? তো এখানে আমাদের কন্ডিশনটা কি, আমরা রিপ্লেস করব এই যে অ্যাড টু কার্টের যে বাটনটা, এই বাটনটা হচ্ছে রিপ্লেস করবো। এখন কোন প্রোডাক্টের জন্য রিপ্লেস করবো, আমরা যদি চাই শুধুমাত্র সিম্পল প্রোডাক্টের জন্য হবে, তারপরে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করে দিলাম, তারপর আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করে দিলাম, এই তিনটা প্রোডাক্ট সাধারণত থাকে। ভার্চুয়াল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এগুলো যদি আমরা অ্যাড করতে চাই সিলেক্ট করে দিব। এখন সব প্রোডাক্টের ক্ষেত্রে এই টেক্সটটা হচ্ছে কি হয়ে যাবে, পারচেজ হয়ে যাবে। রিলোড দেই, এখানে আমরা অ্যাড টু কার্ট না দেখে পারচেজ দেখতে পাবো। জাস্ট রিলোড। আচ্ছা, সবাই একটু অন্যান্য থিম ইউজ করে দেখেন তো, উভিনাকে ওভাররাইড করতে পারতেছেন না মানে কি? এটা এটা হওয়া ইম্পসিবল। নিজেদের থিমে এটা একটু ইনস্টল করে দেখেন তো। মানে মেইন বিষয় হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডের যে টেক্সটটা, যেমন এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ড, এই টেক্সটটাকে ওভাররাইড করবে। ওভাররাইড করে আমরা যেই টেক্সটটা দিব, যেমন এমন হয় না অ্যাড টু কার্ডের বাটন বা ইয়াটা হচ্ছে আমাদের চেঞ্জ করা প্রয়োজন হয় টেক্সটটা, সেই টেক্সটটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, জানি না এটা ওভাররাইড করতে পারতেছে না কেন, বাট প্রত্যেকটা থিমই ওভাররাইড হয় এবং এটা ইম্পর্টেন্ট একটা প্লাগইন, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। আরেকটা অপশন দেখবো, এই বিষয়গুলো আমরা সাধারণত জানি যে এখন এখন কেন হচ্ছে না, এখন হচ্ছে ওই যে আমরা ওইখানে হচ্ছে এটা অ্যাড করেছি, এই বিষয়টা অ্যাড করেছি, এই জন্য হচ্ছে না। প্লাস এটা আমরা সেট চেঞ্জ দিয়ে বের করে দিই।
এই অ্যালার্ট গুলো আমরা বন্ধ করে দিই। এই যে এখন চলে আসছে। অ্যাজাক্স অ্যাড টু কার্ট তো আমরা বুঝি, তাই না? আচ্ছা, এই যে দেখেন, এটা নাই হয়ে যাওয়ার কারণটা আমি এখন বুঝতে পারছি। আমাদের উবিনাতে অলরেডি এটা অ্যাজাক্স মুডে আছে। উবিনাতে কি অ্যাজাক্স মুডে আমরা কাজ করতেছি না? এই যেটা যখন রিলোড নিচ্ছে, এটাই কিন্তু লাইভ কাউন্টডাউন উইথাউট রিলোড, যে বিষয়টা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে অ্যাজাক্স মুড। ওকে, যেমন আমরা গুগলে সার্চ করি যখন, অ্যাজাক্স মুড নিয়ে কিন্তু আমি মনে হয় আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। সাপোজ আমি এখানে কিছু লিখতেছি, ক্লিয়ার? তো এখানে যে লাইভ কাউন্টডাউন গুলো বা লাইভ যে সার্চ গুলো দেখাচ্ছে, সেটাই হচ্ছে আমার অ্যাজাক্স মুড। সেই মুডটাই হচ্ছে এখানে অ্যানাবল করতে না পারার একটাই কারণ অলরেডি এই থিমে বাই ডিফল্ট আছে। যদি না থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম। ক্লিয়ার? রিপ্লেস অ্যাড টু কার্ট ওইখান থেকে হওয়ার কথা ছিল। আচ্ছা, এইখান থেকে আমরা একটু রিপ্লেস করে দেখি যে কি ওভাররাইট হচ্ছে না কেন। রিলোড দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা যখন আমরা রিলোড করতেছি, আই হোপ প্রোডাক্ট পেজে এখন ওভাররাইট করতে পারবে। আবার একটু রিলোড করে দেখি। এই যে করে ফেলেছে, ক্লিয়ার? সো এইখানেও আর্কাইভ পেজে হয়ে যাওয়ার কথা, যেহেতু হয় নাই, দ্যাট মিনস এটা ওভাররাইট করতে পারতেছে না। সো আমাদের যদি কখনো কোনো টেক্সট প্রয়োজন হয়, আমরা চাইলে ওইটা ইয়ে করে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় প্রয়োজন হয় না আমাদের চেক আউট পেজে কোনো, আমি চাচ্ছি ফোন নাম্বার, অ্যাড্রেস বা কোম্পানি নেম, কোম্পানি নামটা যেন দেওয়া না থাকে, সেই বিষয়টা হচ্ছে আমরা রিমুভ করে দিচ্ছি চেক আউট ফিল্ড থেকে। ওকে, তো সেটা আমরা চাইলে রিমুভ করতে পারি। এবং রিমুভ চেক আউট অর্ডার কমেন্ট, অর্ডারের জন্য যে কমেন্টটা দেওয়া থাকে এটাও রিমুভ করে দেবো। ইয়েস, জাস্ট রিমুভ করে দেবো। রিমুভ চেক আউট পলিসি টেক্সট, এটাও যদি করতে চাই, ইয়েস, টার্মস এন্ড কন্ডিশন এটা থাকবে। ঠিক সেম ভাবে গেটওয়ে চেক আউট আইকন, এটা যদি রিমুভ করতে চাই আমরা রিমুভ করে দিতে পারবো। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে আমরা কোনো একটা চেক আউট পেজের প্রসেস গুলো কমাবো। সাপোজ আমি চাইবো আমার কোন একটা স্টোরের জন্য আমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা হলেই এনাফ, আমার আর বাকি কোনো কিছু দরকার নাই। সো এরকমটা যদি হয় তাহলে আমরা এখান থেকে কোনো একটা অপশন রিমুভ করে দিতে পারবো। যেহেতু আমরা কুপনটা অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু আমরা কুপন অ্যাপ্লাই করেছি, তাই না? এই কারণে আমরা কুপনটা লিভ বা রিমুভ করতে পারতেছি না। যদি আমরা কুপনটা অ্যাপ্লাই না করতাম তাহলে এইখানে যে আমাদের চেক আউট পেজে কুপনের যে ফিল্ডটা আছে না, সবাই দেখি, চেক আউটে যাওয়ার পর যখন আমাদের কুপনের ফিল্ড আছে, এখানেও তো কুপনের ফিল্ড আছে, ওইখানেও কুপনের ফিল্ড আছে, ওই কুপনের ফিল্ডে আমরা যাচ্ছি রিমুভ করে দেওয়ার জন্য। এই যে দিস ওয়ান। ওকে, এই ফিল্ডটাই কুপনে থাকবে না। তো আমরা যাচ্ছি যত কমে হচ্ছে বিষয়গুলোকে আনা যায়। তো সেভ চেঞ্জেস দিলে সবগুলাই রিমুভ হয়ে যাবে। ঠিক সেম ভাবে অর্ডার ডিটেলস বা এইসব বিষয়গুলো আমরা চাইলেই এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তাহলে বুঝতে পারতেছি এই ডিরেক্ট চেকআউট প্লাগইনটা আমাদের অনেকগুলো ক্ষেত্রেই কাজে লাগতে পারে। এক হচ্ছে আমাদের চেকআউট পেজটাকে শর্ট করার জন্য, দ্বিতীয় হচ্ছে আমাদের কার্ট
অ্যাড টু কার্ট যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা মাঝে মধ্যে মনে হয় যে আমাদের এই টেক্সটটা চেঞ্জ করা প্রয়োজন, এবং অনেক ক্লায়েন্ট অনেক রিকোয়ারমেন্ট দেয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যখন আমরা কোন একটা সাইট ট্রান্সলেট করে ইউজ করতে যাবো, সাপোজ হিব্রু ভাষা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন সাইটটা বানাতে যাবো, অ্যাড টু কার্ট টেক্সটটা ট্রান্সলেট হতে অনেক অনেক বেশি হ্যাসাল ফিল করা লাগে। সো আমরা করবো কি, তখন এইখানে এই প্লাগইনটা ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পর এই টেক্সটটা জাস্ট চেঞ্জ করে দিব। ক্লিয়ার? চেঞ্জ করে দেওয়ার ফলে কি হবে, চেঞ্জ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি ওই যে ল্যাঙ্গুয়েজটা দিব সেই ল্যাঙ্গুয়েজটা হয়ে যাবে। তার মানে তার ট্রান্সলেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর্কাইভসটা তো সব পেজের জন্য, দেন জেনারেলে গিয়ে আমরা কি মানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কার্ট পেজটাকে স্কিপ করতে পারি, অথবা কার্ট পেজের রিপ্লেসে কোন একটা ইউআরএল ইউজ করতে পারি। ক্লিয়ার? কার্ট পেজের জায়গায় ট্রান্সলেট হবে না মানে হুম টেক্সটটা কি ট্রান্সলেট হয় না নাকি এরকম কিছু? হ্যাঁ, অ্যাড টু কার্টের যে টেক্সটটা আছে না, এই যে টেক্সটটা আমরা একটু সব পেজে চলে আসি। যখন আমরা গুগল জি ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করতে যাব, তখন এই যে এইটা আছে না অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট লেখাটা ট্রান্সলেট হতে চায় না জি ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করলে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাকসেস বসালে সেটা হয়। হ্যাঁ, এখানে যে আরেকটা টেক্সট বসান পারসেস WP-ML দিয়ে আমরা পারবো, বাট জি ট্রান্সলেট দিয়ে যখন আমরা হচ্ছে অটোমেটিক্যালি ট্রান্সলেট করার জন্য ইন্টিগ্রেট করা ট্রাই করব, ফ্রি একটা প্লাগইন, এটা আমরা একটু পরে হচ্ছে দেখবো, জি ট্রান্সলেট। জি ট্রান্সলেট প্লাগইন। সো এই প্লাগইনটা আমরা দেখতেছি, এটা একটা ফ্রি একটা প্লাগইন। এটা দিয়ে যখন আমরা হ্যাঁ সাইট ট্রান্সলেট করার জন্য, সাইটে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য গুগলে এই ট্রান্সলেটটা আমরা ইউজ করব। তো যখন আমরা এই ট্রান্সলেটটা ইউজ করব, তখন হচ্ছে অ্যাড টু কার্ট যে লেখাটা, তারপর মাই অ্যাকাউন্ট থাকে, এরকম কিছু কিছু ওয়ার্ড হচ্ছে ট্রান্সলেট হয় না। তো সেইগুলো ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হ্যাসাল ফিল করা লাগে। আস্তে আস্তে যখন কাজ করবেন তখন দেখবেন অনেকগুলো প্রবলেম হচ্ছে আমরা ফেস করব। তো সেই প্রবলেম গুলোর জন্য আমি আপনাদেরকে আগে একটা সলিউশন দিয়ে দিলাম। আমরা চাইলে হচ্ছে ওইখান থেকে টেক্সটটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক সেম ভাবে অ্যাড টু কার্ট কার্ট পেজটা স্কিপ করতে যাচ্ছি অথবা কার্ট পেজটাকে রিপ্লেস করতে যাচ্ছি, কার্ট পেজটাকে স্কিপ করতে যাচ্ছি অথবা কার্ট পেজটাকে রিপ্লেস করতে যাচ্ছি, এরকম কোনো ক্ষেত্রে আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? দেন আমরা নেক্সট ইয়াতে চলে যাই। এখন আমরা মার্কেটিং এ চলে আসি। ক্লিয়ার? কার্টফ্লোস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কার্টফ্লোস? না ভাইয়া। আপসেল এবং ক্রস সেল সম্পর্কে কেউ জানেন? আপসেল এবং হ্যাঁ ভাইয়া জানি। জি আছে ভাই। আচ্ছা ঠিক আছে, যারা জানেন তাদের জন্য অনেক অনেক ইয়া করলো। আর আমি একটু আপসেল এবং ক্রস সেলটা একটু বর্ণনা করি। ওকে, আপসেলটা হলো, আপসেল দিলাম, এটা এখানে ক্রস সেল দিলাম। আপসেলটা কখন কাজে লাগবে বা আপসেলটা কি সেটা আমি একটু সিম্পলি ভাষায় বর্ণনা করার ট্রাই করি। ওকে, সাপোজ এটা কিন্তু আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে লাগবে। ক্লিয়ার? সো মার্কেটিং এই বিষয়গুলো লাগবে, এবং আপসেল এবং ক্রস সেল এবং সেলস ফানেল এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে কার্ট ফ্লোজ দিয়ে করব। ক্লিয়ার? সো এইগুলো আমরা পরবর্তীতে আসতেছি, বাট এটা আপসেল এবং ক্রস সেলটা একটু বুঝার ট্রাই করি। আমি একটা দোকানে হচ্ছে মাত্র 15,000 টাকা নিয়ে হচ্ছে একটা ফোন কিনতে গেলাম, বা হোয়াটএভার আমার টাকা, একটা ফোন কিনতে গেলাম। কিনতে যাওয়ার পর আমি বললাম যে আমার বাজেট হচ্ছে এত টাকা, এত টাকার ভিতর ভালো কিছু ফোন হচ্ছে আমাকে সাজেস্ট করে, ভালো কিছু ফোন হচ্ছে আমাকে সাজেস্ট করে। তো তারপর কি হলো, তারপর হচ্ছে সেলসম্যান আমাকে করে কি, যে এই ফোনটার দাম হচ্ছে 14,000 টাকা, এই ফোনটার দাম হচ্ছে 14,500 টাকা, এই ফোনটার দাম হচ্ছে 17,000 টাকা। বাট সবগুলোর ফিচার বলে আমাকে বললো কি, এরকম 3-4টা কিন্তু অপশন আমাদেরকে দেয়, এবং সবগুলোর ফিচার বলে আমাকে বলে
যে এই ফোনটা 2000 টাকা বেশি হলো, এই ফোনটা একটু ভালো হবে আপনার জন্য, তখন আমরা কি 15,000 টাকা বাজেট নিয়ে গেছি না? কিন্তু আমাদের খুব কষ্ট হলেও কিন্তু এই 2000 টাকা আমরা খরচ করি, যে 2000 টাকার জন্য আমি ভালো কিছু পাচ্ছি না, তার মানে 2000 টাকা আমি যেভাবে হোক ম্যানেজ করে ফোনটা কিন্তু আমরা নিয়ে আসি, তাই না? এরকমটা হয় সবার ক্ষেত্রে, বা জি ভাই। সেলসম্যান গুলোতে এরকমটাই করে। তো এটাই কিন্তু হচ্ছে আপসেল, মানে হচ্ছে আমার একই টাইপের অনেকগুলো প্রোডাক্ট দেখাবে এবং সেইখানে সবচেয়ে ভালো প্রোডাক্টটা সেল করা বা সেল দেখানোটাই হচ্ছে আপসেল। তো এটা সেলসম্যান করে। সো আমাদের একটু চিন্তা করে দেখেন তো, যারা অনলাইনে কেনাকাটা করেন তারা আহ ওইরকম দেখেছেন কিনা, যখন আমরা আলি এক্সপ্রেস বা অ্যামাজন অথবা আমাদের বাংলাদেশে যেগুলো আছে দারাজ, এখানে যখন কেনাকাটা করতে চাই, কারণ বাংলাদেশে তো মানে জায়ান্ট ভিত্তিক ই কমার্স এখনো আসে নাই, যেগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন ভাবে সাজেস্ট করবে। তো আমরা বাহিরের একটু কল্পনা চিন্তা করি, কারণ আমি অ্যামাজনও প্রাইম সেলার এবং ইভেতে হচ্ছে টপ রেটেড সেলার, জাস্ট হচ্ছে সেল করি বা ড্রপ শিপ করি। তো ওই ক্ষেত্রে আমার ওর ব্যাকএন্ড সম্পর্কে আমার সবচেয়ে বেশি ব্যাকএন্ড ভাল লাগে হচ্ছে ইভেতে এত এত পরিমাণ অ্যালগোরিদম। ইভে হচ্ছে আপনার পুরো মন মানসিক হচ্ছে পুরোটা বুঝে দেন হচ্ছে, সেই বিষয়ে হচ্ছে আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করবে। ক্লিয়ার? আপনার রিসেন্ট সার্চ, জি ভাই। সাপোজ আপনি নিয়মিত যে বিষয়গুলো হচ্ছে কেনাকাটা করে, সেগুলো আপনি অনেক দিন ধরে কেনাকাটা করতেছেন না, ইবে করবে কি সেই প্রোডাক্টগুলো আপনাকে সামনে নিয়ে আসবে। ইবে প্রত্যেকটা বিষয় নিখুঁত ভাবে করে, ট্র্যাক করে। তো ইবে হচ্ছে এরকম জায়ান্ট ভিত্তিক বলতে পারি, যে তারা হচ্ছে সকল বিষয়গুলো অ্যালগোরিদমের মাধ্যমে ট্র্যাক করে। লাইক আমাদের ফাইবার, ফাইবার কিন্তু হচ্ছে ঠিকই ক্লায়েন্টের সবগুলো বিষয় ট্র্যাক করে। এবং দেখবেন হচ্ছে আমার $5 গিগ, $5 বা $10 দিয়ে যারা কাজ করাতে যাচ্ছে তাদের সামনেই $5 গিগটা পৌঁছে দেয়। ক্লিয়ার? সো আমি যদি হচ্ছে সাপোজ আজকে একটা গিগ ওপেন করেছি $100 দিয়ে, দেখবেন $100 ক্লায়েন্ট গুলো আমার কাছে আসবে, $5 ক্লায়েন্ট কিন্তু আমাকে নক দিবে না। তো ওরা কিন্তু ওইভাবে হচ্ছে ট্র্যাক করে নিয়ে আসে। তো এটা হচ্ছে যারা কেনাকাটা করি তারা কিন্তু সচরাচর খেয়াল করবো যে সেলসম্যান গুলো এরকম করলো, ঠিক আমাদের ওয়েবসাইট গুলো আমাদেরকে এইভাবে ইউজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে আপসেল, বিজনেসের ভাষায় এটা হচ্ছে আপসেল। এখন ক্রস সেলটা কি একটু বোঝার ট্রাই করি। ক্রস সেলটা হচ্ছে, এখন আমার ফোন কিনা শেষ, ফোনটা আমি 17,000 টাকা দিয়ে কিনলাম, বাজেট কত ছিল? 15,000 টাকা, কিনলাম কত দিয়ে? 17 দিয়ে, 2,000 টাকা বেশি। এখন আমাকে আরো খসাবে, দেখবেন ওই সেলসম্যানটা যার কাছে আমি হচ্ছে ফোন কিনতে গেছি, ওই সেলসম্যানটা আরো খসাবে, আমাকে বলবে 200 টাকা এক্সট্রা দেন, এক্সট্রা দিয়ে হচ্ছে আপনি গরিলা গ্লাস নিয়ে যান, আপনি তারপর কি বলে ব্যাক পার্ট নিয়ে যান, হ্যাঁ স্ক্রিন পেপার নিয়ে যান, এইসব বিষয়গুলো বলে কিন্তু আমাদেরকে পাওয়ার ব্যাংক নিয়ে যান, এইসব বিষয়গুলো কিন্তু আমি একটু সাজেস্ট করে কিন্তু নেওয়ার জন্য, তাই না? এইসব বিষয় কিন্তু আমাদের হয়। তো ফোন নেওয়ার পরে ফোন রিলেটেড আমাদের যেসব বিষয় দরকার হবে সেগুলোই কিন্তু আমাদের ক্রস সেল। সহজ ভাষায় আপসেল এবং ক্রস সেলটা বোঝার ট্রাই করছি, বুঝতে পারছি? কেউ বুঝতে পারেন এমন কেউ আছে? আমাকে বলেন তো। আপসেল ভার্সেস ক্রস সেল এটা লিখে সার্চ করার পর হাজারো উদাহরণ আমরা পাবো, বাট আমি একদম খুব সহজ ভাষায় আমাদের যেসব বিষয়গুলো প্রয়োজন হয় সেসব বিষয়গুলো আমি বর্ণনা করে দিয়েছি। এখন দেখেন আমি যে বিষয়গুলো একটু বর্ণনা করেছি, আপসেলের ক্ষেত্রে কি বর্ণনা করেছি? আপসেলের ক্ষেত্রে বর্ণনা করেছি যে আমার একটা হচ্ছে কম দামে, একটা হচ্ছে বেশি দামে। তো সে আমাকে সাপোজ এটা আমাকে 80 টাকায় বিক্রি করতেছে, এটা একটু বড় বার্গার না, এটা মাত্র 10 টাকায় বেশি বিক্রি করতেছে 90 টাকায়। তো আমি কোনটা নিব বলেন তো? এটা 80 টাকা, এই বার্গারের দাম 80 টাকা, এই বার্গারের দাম হচ্ছে 90 টাকা, কে কোনটা নিবেন আমাকে বলেন তো? 90 টাকারটা রেখে কি 80 টাকারটা নিবেন? না। 90 টাকা নিবেন না? তার মানে কিন্তু এটা এটা আপসেল। এখন বার্গারের সাথে আমার কি প্রয়োজন হতে পারে? ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলো সেল করা কিন্তু হচ্ছে ক্রস সেল। তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে পারছি। আপসেল এবং ক্রস সেল বুঝা শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন গুলো আমাকে করতে পারেন, তারপরে কিন্তু আমি নেক্সট আর এই ক্লাস নিয়ে করবো না। আমাকে একটু ইনফর্ম করেন শেষ কিনা। হ্যাঁ ভাই শেষ। ওকে ঠিক আছে। একটা ওয়েবসাইটে গিয়ে দেখালে মনে হয় ভালো হতো। ভাই বুঝছি। আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইছি, এখন আমরা প্র্যাকটিক্যালে আসি। কারণ আমি যদি ওকে আপসেল ভাই। এবং ক্রস সেল না বুঝাইতাম তাহলে আর
আপনি এখানে এসে বুঝতেন না। এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো যেভাবে সাধারণত আমাদের ক্ষেত্রে কাজ করে, আমাদের জন্য কাজ করে। আচ্ছা, এখন আমরা সিম্পলি চলে আসি, একটা প্লাগইন আমরা দেখতেছি, আমরা চাইলেই কার্ট ফ্লোজ দিয়ে এই আপসেল এবং ক্রস সেল করতে পারবো, আমরা চাইলে এটা করতে পারবো, বাট আমরা এই প্লাগইনটা ইউজ করবো WooCommerce বুস্ট সেল। কোড ক্যাননের এই প্লাগইনটা আমরা ভল্ট থেকে অ্যাপ্লাই করে ইউজ করতে পারবো। আমার অন্য পিসিতে হচ্ছে এইসব বিষয়গুলো সবগুলো আছে। সো এইখানে হচ্ছে আমরা এই প্লাগইনটা ইউজ করবো, বাট আমরা এখন প্লাগইনটা ইনস্টল করে দেখি। জাস্ট আমি প্লাগইনটা একটু নিয়ে নিই। ভাই ক্লাস শেষ? না না ভাই, ক্লাস শেষ না, জাস্ট না, শেষ হয়নি। প্লাগইনটা একটু নিয়ে নিই। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমরা এই প্লাগইনটা একটু দেখে নিই। অন্য একটা বিষয়, প্লাগইনটা হচ্ছে আমি ভল্টে দিয়ে দিব, প্লাস হচ্ছে আমি দেখাও দিব। এর ভিতরে আমরা ছোট্ট একটা বিষয় দেখে নিই, কার্ট ফ্লোজ, যে বিষয়টা আমরা দেখাচ্ছিলাম। এটা দিয়ে মূলত আমরা হচ্ছে সেলস ফানেল ক্রিয়েট করব। এটা দিয়ে মূলত আমরা সেলস ফানেল, আচ্ছা সেলস ফানেল বিষয়টা একটু বর্ণনা করব। সেলস ফানেল বিষয়টা একটু বর্ণনা করে তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাই। দুইটাই প্র্যাকটিক্যালি দেখবেন, আপসেল এবং ক্রস সেল এবং সেলস ফানেল দুইটাই প্র্যাকটিক্যালি দেখবেন। বাট জাস্ট আ মিনিট, আমাকে একটু টাইম দিবেন, আমি একটু সেলস ফানেলটা একটু বুঝে আসি। যেমন সেলস ফানেল লিখে আমি সার্চ দিলাম। এখন আমরা ইমেজে গিয়ে কিছু ইমেজ দেখে হচ্ছে আমি বোঝানোর ট্রাই করব। এগুলো দিয়ে আমাদের বুঝতে একটু প্রবলেম হবে, এগুলো অনেক ডিপলি থিঙ্ক করে আমাদেরকে ইয়া করতে হবে। বাট জাস্ট আমি সিম্পল একটা ইমেজ খুঁজে ট্রাই করি। সেলস ফানেল এমন একটা ফানেল যে ফানেলের ভিতরে আপনি দেখবেন হচ্ছে কোনো কোনো ওয়েবসাইটে গেলে আপনি বেরই হতে পারবেন না, এরকম ভাবে হচ্ছে আপনাকে ফানেলটা সাজায় দেওয়া আছে। কোনো কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি বেরই হতে পারবেন না। আচ্ছা, আমি একটু হচ্ছে নিজের মতো করে বোঝানোর ট্রাই করি। সাপোজ সামনে কি কি ডে আসতেছে, আমাদের কিন্তু প্রিভিয়াসলি ক্রিসমাস বা হাবিজাবি এইসব বিষয়গুলো চলে গেছে, তাই না? তো এখন কোন একটা ইভেন্টের উপলক্ষে, কোন একটা ইভেন্ট উপলক্ষে আমরা করব কি, নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা কোন একটা প্রোডাক্টের ক্ষেত্রে বা কিছু কিছু ফিচার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিছু ছাড় দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি একটা সেলস পেজ ক্রিয়েট করলাম, সেই পেজটাকে আমি একটা ফানেলের ভিতর দিয়ে নিব। সেলস ফানেলটা কিন্তু অনেক বড় একটা বিষয়, বাট আমরা আপাতত ওয়েবসাইটের ক্ষেত্রে কি কি ইউজ করব, আমি একটা নোটপ্যাড ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করে সেলস ফানেল বিষয়টা একটু বোঝানোর ট্রাই করি।
আমি কিন্তু বিজনেসের ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, তারপর আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখবো। বিজনেসের ভাষায় একটু বোঝার ট্রাই করি যে জাস্ট আ মিনিট। এখন দেখেন ফানেল বিষয়টা হচ্ছে আপনার আপনাকে অ্যাওয়ারনেস করবে, আপনাকে বিভিন্ন বিষয় হচ্ছে বোঝানোর ট্রাই করবে, তারপর আপনার ইন্টারাকশন গুলো দেখবে। আপনি কোন কোন বিষয় হচ্ছে ইন্টারেক্টেড হচ্ছেন বা কোন কোন বিষয় হচ্ছে ক্লিক বা ইন্টারেস্ট আছে আপনার, এক কথায়। তো ইন্টারেক্ট করতেছেন, সেটার উপর ভিত্তি করে ইন্টারেস্ট তারা সিলেক্ট করে তারপরে একটা অ্যাকশন নিয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে একদম বিশাল একটা ফানেল। বা এই ফানেলের বিষয়টা যদি বর্ণনা করা হয়, ফানেল নিয়ে পুরো আপনি একটা মানে পুরো এক যুগ পার করে দিতে পারবেন, এত বড় একটা স্টাডি। এবং অনেক 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 স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি অনুযায়ী বিভিন্ন সেলসম্যানরা বা বিভিন্ন কোম্পানির সেলস পার্সনরা ওইভাবে হচ্ছে সেলস ফানেল গুলো ক্রিয়েট করে থাকে। যেমন কোন একটা কোম্পানি প্রোডাক্ট কেন বিক্রি হচ্ছে না, তো সেটার ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে দেখবেন হচ্ছে কোনো কোনো কোম্পানি হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। ছোটবেলায় যখন আমরা হচ্ছে ওই ড্যানিস বা হাবিজাবি এইসব গুলা অ্যাড গুলা দেখতাম, তারা কি করতো বিভিন্ন ক্যাম্পেইন করে কিন্তু হচ্ছে রাস্তার সাইডে বিভিন্ন ক্যাম্পেইন করে আমাদেরকে হচ্ছে চা খাওয়ানোর করতো, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতো, তাই না? তারপরে দেখছে যখন ইন্টারেকশন হয়েছে বা ইন্টারেস্ট জেগে উঠেছে, তখন তারা ডিরেক্টলি সেলিং এ চলে আসছে। তো এটা কিন্তু হচ্ছে বিভিন্ন কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে এক এক রকম, এক এক ভাবে হচ্ছে এইসব স্ট্র্যাটেজি গুলো সাজায়। বাট আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার হবে, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমি খুব সিম্পল ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, কারণ আপনাদের বুঝতে অনেক প্রবলেম হচ্ছে, অনেকগুলো বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জানি না যাচ্ছে কিনা। এখন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সাম প্রোডাক্ট পুট অন আ পেজ, কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা একটা পেজে রাখতে পারি। দেন সেইখান থেকে হচ্ছে, অথবা এর আগে চাইলে হচ্ছে আমরা কিছু লিড নিতে পারি। যেমন কোন একটা ইভেন্ট, ওই ইভেন্টে হচ্ছে আপনি অ্যাটেন্ড করতে চান কিনা, বা সেটা সম্পর্কে একটা সার্ভে ফর্ম হচ্ছে আমরা বানাতে পারি। দেন সার্ভে ফর্ম বানানোর পর তারপর আমরা কি করলাম, তারপরে তাকে হচ্ছে কিছু প্রোডাক্ট দেখালাম সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে আমি করলাম কি, তাকে হচ্ছে একটা চেক আউট পেজে নিয়ে গেলাম। তারপরে তাকে একটা থ্যাংক ইউ পেজে গিয়ে কি করলাম, তাকে একটা শুভেচ্ছা বার্তা দিলাম, থ্যাঙ্কস ফর পারচেজিং আওয়ার প্রোডাক্ট। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা ফানেল বা এগুলো একটা স্টেপ। ওয়েবসাইটের ক্ষেত্রে স্টেপ গুলো ফলো করবো। ঠিক সেম ভাবে আমরা চাইলে হচ্ছে এখানে কি করতে পারি, চেক আউটের আগে আপসেলটা লাগাই দিতে পারি, আপসেল ক্রসসেল। এখন কি কিছু প্রোডাক্ট এখানে পারচেজ করবো, সেই প্রোডাক্ট রিলেটেড কোনো প্রোডাক্ট যদি আমরা পারচেজ করতে চাই, তাহলে আমরা আপসেল করে দিলাম। ঠিক সেম ভাবে ক্রস সেলটা আমরা অ্যাড করতে পারি। তো এখানে কি হলো, আমরা 5টা স্টেপ ফলো করলাম, তাই না? কয়টা হলো, তিনটা 6টা। এগুলো কিন্তু একটা ফানেলের ভিতর দিয়ে আসছে। আমি ফার্স্টে কিছু লিড কালেক্ট করলাম সার্ভে ফর্মের মাধ্যমে, তারপরে তাকে কিছু প্রোডাক্ট দেখালাম, তারপরে তাকে আপসেলে নিয়ে গেলাম, সে হচ্ছে ওইটা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট নিতে চায়। আপসেলটা মূলত সবসময় যেই পেজে প্রোডাক্ট গুলো থাকে, সেই পেজে আপসেল ক্রস মানে আপসেলটা একই সাথে থাকে, একই রিলেটেড প্রোডাক্ট গুলো। তারপরে ক্রস সেলে নিয়ে গেলাম, তারপরে চেক আউট, তারপরে থ্যাংক ইউ। অনেক অনেক বিষয়গুলো দেখলাম, এতক্ষণ থিওরিক্যালি অনেক বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছে, যায় না। বাট এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। এবং সবাই কি সার্ভে দিতে চাবে? আজকের ক্লাসটা দেখার পর পুরো মার্কেটিং সম্পর্কে বা মার্কেট সম্পর্কে আইডিয়াটাই পাল্টে যাবে। আমি সবাইকে বলেছিলাম না যে আমি হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ক্লায়েন্টের থেকে বেশি পরিমাণ চার্জ করতে পারেন, ওইরকম কিছু ট্রিক্স হচ্ছে ফিনিশিং ক্লাসে দেখাই দিব। শুধুমাত্র সেলস ফানেল সেলস ফানেল বলতে কি, ওর একটা ফানেল ক্রিয়েট করে দিয়ে, কাস্টমারের জন্য একটা ফানেল মেক করে দিয়ে, ফানেল সম্পর্কে অবশ্য অনেক অনেক পড়াশোনা। আমি যদি বলি, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো আমার হচ্ছে বিজনেস নিয়ে থিঙ্ক করতে ভালো লাগে, এবং ফিউচার আমার ক্যারিয়ারটা হচ্ছে বিজনেস অ্যাডভাইজার বা ওই ইয়াতে দেখি।
তো ওই বিজনেসের ভাষায় এতক্ষণ বোঝানো ট্রাই করলাম, এখন আমরা ওয়েবসাইটের ভাষায় প্র্যাকটিক্যালি একটু দেখি। সো এমন হয়েছে, আমি সিম্পলি আমার একটা কাহিনী বলি, বা আমার অনেকগুলা ক্লায়েন্টের সাথে কাজ করা নিয়ে বলি। ক্লায়েন্ট তো আসছে হচ্ছে তার ওয়েবসাইট মেক করার জন্য। তো ওয়েবসাইট মেক করার জন্য তার বাজেট হচ্ছে সাপোজ 200 ইউএসডি বা 150 ইউএসডি বা 300 ইউএসডি, যে কোনটাই হোক না কেন, এরকম একটা বাজেট নিয়ে সে আমার কাছে আসছে। তারপরে তার হচ্ছে সেলস ফানেল গুলা কিভাবে ক্রিয়েট করবে, বা তার ওয়েবসাইটের জন্য ফানেল কিভাবে রেডি করা উচিত, হ্যাঁ। তো সেই বিষয়টার জন্য আমি 1200 ইউএসডি চার্জ করি শুধুমাত্র ফানেল ক্রিয়েট করার জন্য। তো ফানেল বিষয়টা এত লং, এবং তাকে হচ্ছে ফুল একটা ডক করে সাজিয়ে দিয়েছি, তোমার হচ্ছে এই প্রোডাক্টের জন্য এইভাবে ওইভাবে হচ্ছে। তো এটা মানে আমি বিজনেস মাইন্ডেড, তো দ্যাটস হচ্ছে তাকে ওইভাবে সাজেস্ট করতে পারছি, নাথিং এলস, এর বাইরে কোনো কিছু না। তো কেউ যদি হচ্ছে বিজনেস মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে অ্যাজ আ অ্যাডভাইজার হিসেবে তার স্টোরের জন্য কাজ করতে পারেন, তার স্টোরে কিভাবে হচ্ছে তার প্রোডাক্টের জন্য কিভাবে মার্কেটিং করা উচিত সেভাবে কাজ করতে পারেন। বাট আমি থিওরিক্যালি অল্প অল্প একটু ধারণা দিয়ে দিলাম। বিজনেস জগৎ অনেক বড়, আপনি যদি চান যে কোনো বিষয় হচ্ছে আপনার ক্যারিয়ারটা নিতে পারবেন। কারণ আমি ওয়েবসাইট বিল্ড করার ক্ষেত্রে খুবই কমই চার্জ করছি হচ্ছে আমি হচ্ছে ওইসব দিকে। আচ্ছা, এখানে আমরা দেখি, আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, টেমপ্লেটস, ফ্লোজ, সেটিংস। এখানে অনেকগুলো সেটিংস আছে, সেটিং গুলো বুঝবো না এমন কোনো কিছুই নাই। বাট আপাতত হচ্ছে আমরা এখান থেকে একটু লিভ নিয়ে নিই, পরবর্তীতে আমরা এখানে আসবো। ওকে, সো আমরা ফ্লোসে চলে আসি। ফ্লোসে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ। এখানে আমরা অ্যাড নিউ চলে আসার পর এরকম অনেক অনেক টেমপ্লেট পাবো, টেমপ্লেট। তো এইখানে দেখেন অটোমেটিক্যালি সাপোজ আমি কোনো হচ্ছে এটা প্রো, তো আমরা হচ্ছে আপাতত ফ্রি ভার্সনে কোনো একটা ইয়া দিই, দিস ওয়ান অনলাইন কোর্সের জন্য। ওকে, তো অনলাইন কোর্সের জন্য ফানেলটা অ্যাকচুয়ালি কিভাবে হয়ে থাকে দেখেন, এটা হচ্ছে কোর্সের, আমি সিম্পল একটা কোর্স সেল করার জন্য হচ্ছে অথবা অনেকগুলো কোর্স সেল করার জন্য একটা ল্যান্ডিং পেজ বানালাম। দেখেন এটা ল্যান্ডিং পেজ। ওকে, এখানে ইনস্ট্রাক্টর কে কে, ওকে, তারপর ফেসিলিটি, কোর্স ক্যাটাগরি, এখানে আমার 6টা কোর্স ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এবং সবগুলা কোর্সের সার্টিফিকেট পর্যন্ত এখানে দেখতে পারবো। খুব সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ আমাকে দেখানো হয়েছে। তারপরের স্টেপটা হচ্ছে কোর্স চেক আউট। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, বাট আপাতত একটু ধারণা নেওয়ার ট্রাই করি। কোর্স চেক আউট, চেক আউট আমরা যখন ক্লিক করলাম, আচ্ছা আমরা একটু প্রিভিউতে চলে যাই। প্রিভিউতে চলে গিয়ে তারপরে দেখি আমার কথাগুলো বুঝতে পারতেছি। কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে আমাকে বলতে পারেন। এখন দেখেন আমার এখানে কিন্তু পুরো একটা কোর্সের ওভারভিউ চলে আসছে, তাই না? তো এখন চাইলে হচ্ছে আমি হচ্ছে গেট স্টার্টেড দিয়ে, অথবা হচ্ছে আমি ভিউ অল কোর্সেস দিয়ে আমি কোর্স গুলো আগে দেখবো। ডিরেক্টলি আমাকে চেক আউটে নিয়ে আসছে, আমি আবার ল্যান্ডিং এ চলে আসি। এটা মূলত কোনো ওয়েবসাইট না, তো ওরা মূলত প্রিভিউ আকারে দেখাইছে। তো এখান থেকে সাপোজ আমি কোনো একটা কোর্স পারচেজ করেছি, এখানে কিন্তু দেখাচ্ছে না, বাট আমরা যখন করব তখন আমাদেরকে দেখাবে। এখান থেকে আমি কোন একটা কোর্স পারচেজ করেছি, তারপরে কি হলো, তারপর আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম, চেক আউট। অ্যাড যখন করলাম তখন আমাদেরকে চেক আউটে নিয়ে আসলো। চেক আউটের পরে আমরা হচ্ছে পেপাল দিয়ে প্লেস অর্ডার, প্লেস অর্ডার করার পর এগুলো আমার ফিল আপ করতে হবে। তো আমরা হচ্ছে থ্যাংক ইউ পেজে চলে যাই। সো কি করলাম, প্লেস অর্ডার করলাম, তারপর আমাকে একটা থ্যাংক ইউ পেজ দেখালো। থ্যাংক ইউ পেজে কি বললো, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। দেন এই হচ্ছে সাইট, এই হচ্ছে ইয়া। তো একটা কোর্সের জন্য ফানেলটা এইটুকুই হয় উচিত, রেডিমেড একটা ফানেল দেওয়া আছে। তো এখানে যদি এমন কেউ হয় যে না, আমি ক্লায়েন্টকে হচ্ছে সবাইকে আমি কিভাবে হচ্ছে একটু ফানেলটা সাজাতে আমি একটু বর্ণনা করে বুঝাই। সাপোজ এখন সে কোর্স করবে না, কোর্স করবে, সে কোন কোর্স করবে সে কনফিউজ, বা এরকম কনফিউজ হতেই পারে, সবাই কনফিউজ হতে পারে। তাকে হচ্ছে অবশ্যই একটা সার্ভে ফর্ম বানাতে হবে। এখন আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন রেডি করব। আপনারা সবাই ওয়েবের জন্য কোর্স করতে আসছেন না?
আমি আপনাকে সেলস ফানেলের মাধ্যমে বা আপনাদের একটা ফানেলের মাধ্যমে আপনাদের ওয়েবের মোটিভটাকে অন্যদিকে নিয়ে যেতে পারবো সিম্পলি কয়েকটা কোয়েশ্চেনের মাধ্যমে। কোয়েশ্চেন গুলো করা হবে যে বাইরের এডুকেশন সিস্টেম এত বড় হওয়ার কারণ এটি একটাই যে ওরা হচ্ছে ফানেলের মাধ্যমে একটা মানুষকে এক এক দিয়ে হচ্ছে মোটিভ। আমি সবাইকে মিউট করতেছি। এক একটা মানুষকে এক একটা দিকে হচ্ছে নিয়ে যায়। তো এখানে দেখবেন সার্ভে সার্ভে করার সময় আমি হচ্ছে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব যে আপনি কোন বিষয়টা সম্পর্কে একটু ইন্টারেস্টেড, এইভাবে কোয়েশ্চেন করার পর তারপর আপনি ডিজাইন ভালোবাসেন, যদি ডিজাইন ভালো না বাসেন আপনি যদি এখানে নো দেন তাহলে আপনাকে পরবর্তী কোয়েশ্চেন করা হবে, যদি ইয়েস দেন তাহলে আপনাকে টেকনোলজি সম্পর্কে মানে গ্রাফিক্স সম্পর্কে নিয়ে যাওয়া হবে, আর যদি নো দেন তাহলে আপনাকে ওয়েব সম্পর্কে নিয়ে আসা হবে, তাই না? এরকম কয়েকটা কোয়েশ্চেন ভালোভাবে কোয়েশ্চেন সাজায় দাও, এটাই হচ্ছে একটা সার্ভে ফর্ম বা সার্ভের বিষয়টা। সার্ভেটা যখন আপনি সাজায় দিবেন দেন পরবর্তীতে ওই সার্ভের উপর ভিত্তি করে তাকে হচ্ছে দিবেন। এখন সে হচ্ছে যদি ডিজাইন ভালোবাসে তাহলে তাকে গ্রাফিক্স এর কোর্স গুলো হচ্ছে নিয়ে আসবো, গ্রাফিক্স এর ল্যান্ডিং পেজে ল্যান্ড করাবে, আর যদি সে হচ্ছে নো ইয়েস দেয় তাহলে সে বিষয়গুলো এগুলো অনেক অ্যাডভান্স ফানেল। এই ফানেল গুলোর জন্য হচ্ছে আপনাকে পুরো একটা কোর্সই হচ্ছে এই মডিউলটার উপর করতে পারবেন। এটা একটু ফিউচারে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আর যদি সিম্পলি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কথা নেই, আর যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই বিষয়গুলো হচ্ছে ওইভাবে হচ্ছে ডেকোরেট করতে পারবেন। ক্লিয়ার? এটার অনেক রিসোর্স হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, আপনারা চাইলে হচ্ছে ওই রিসোর্স গুলো ইন্টিগ্রেট করতে পারেন। এমন হবে আপনার সাইটে যারা কেনাকাটা করতে আসছে তাদেরকে অনেক দিয়ে কনভার্ট করে নিয়ে যাওয়া যাবে। আমি অনেক টেমপ্লেট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সো এটা একটা ফর্ম। দেন সার্ভে করার পর আমার মনে হয়েছে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড, সো আপনাকে ডিজিটাল মার্কেটিং এ একটা কোর্স হচ্ছে ল্যান্ডিং করাই দিব, বা ওই কোর্সের ল্যান্ডিং পেজে নিয়ে যাব। ওই কোর্সের ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার পর এই যে সাপোজ কোর্সের ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ডিরেক্টলি হচ্ছে চেক আউট পেজে নিয়ে আসবো। চেক আউট পেজে নিয়ে আসার পর তারপরে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ পেজ। ক্লিয়ার? বুঝতে পারছি? এটাই হচ্ছে মূলত সেলস ফানেল বড় একটা বিষয়। আপাতত আমরা এটাকে সিম্পলি করে ইম্পোর্ট করি। তো তার আগে হচ্ছে আমরা কোন একটা এটার কার্ডফ্লোস এর প্রো ভার্সনটাও আছে, কার্ডফ্লোস প্রো, এটা আমাদের ভল্টে অ্যাপ্লাই করলে পেয়ে যাব। আমাদের ভল্টে অ্যাপ্লাই করলেই আমি পেয়ে যাব। আমি প্রো এবং ইয়ার সুবিধাগুলো কি, প্রোতে হচ্ছে মূলত আমরা সেলস ফানেল গুলো অ্যাড করতে পারবো। জাস্ট মিনিট, আমি হচ্ছে দুইটা প্লাগইন হচ্ছে একটু নিয়ে আসতেছে। একটু আগে দেখালাম না এই যে এই বিষয়টা সেলস বুস্টার বা এই বুস্টার প্লাগইনটা, এবং আমি কার্ডফ্লোস এর প্রো প্লাগইনটা, এই দুইটা প্লাগইন আমি একটু জাস্ট 1 মিনিট টাইম নিব আপনাদের দুইজনের সবার। জাস্ট আমি এটা আসতেছি। ফানেল নিয়ে সকল বিষয়গুলো কি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে? কারণ অন্যান্য বেচ গুলোতে যখন দেখানো হয় তাহলে তাদের উচ্ছ্বাসটা থাকে অন্যরকম, বাট এই ব্যাচে কোনো উচ্ছ্বাস নাই, কারণ কি? নাকি বুঝতে পারেন নাই বলেন ঠিক তো? আছে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে এর আগে দেখছি তো আপনাদের ওই যে ইউটিউবে অনেক ভিডিও দেখি, তো এই জন্য আমি পরিচিত এটার সাথে, এই জন্য কোনো কোশ্চেন করতেছি না। ওকে। ভাইয়া যে টেমপ্লেট গুলোর কথা বলছেন ওটা কি দিয়ে দিবেন ক্লাসরুমে নাকি অন্যভাবে দিবেন? দেখি আমি হচ্ছে কিছু কিছু রিসোর্স হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, যেখান থেকে হচ্ছে আপনি ফিউচারে মানে এতক্ষণ বা এতদিন যেটা দেখেছেন হয়তো অন্যদের কাছ থেকে বা যেভাবে দেখে থাকেন না কেন, আর ম্যাক্সিমাম এইসব ভিডিও গুলো হচ্ছে ম্যাক্সিমাম ব্যাচ গুলোতে অনেক ডিপলি হচ্ছে দেখানো হয়। তো সেখানে হচ্ছে অনেকগুলো রিসোর্স দিয়ে দেওয়া হয় এবং অনেকগুলো বিষয় হচ্ছে ডিটেলস আলোচনা করা হয়। তো সেগুলো হচ্ছে অন দা মানে অফ দা রেকর্ড থাকে, তো সেগুলো হচ্ছে অনেক সময় নাও দেখে থাকতে পারেন, বাট সেলস ফানেল হ্যাঁ ওগুলো দেখে নেবে। অনেক অনেক ডিপ আপনি হচ্ছে
ইয়া করতে পারবেন যদি হচ্ছে বিজনেস মাইন্ডেড হয়ে থাকেন এবং ওইটা দিয়ে অনেক চার্জ করতে পারবেন। ঠিক সেই আছে জন্য ভাই, তাহলে আমি আপনি একটু ক্লাস রিসোর্স গুলো দিয়ে শেয়ার রাখলাম, করে দেন। যদি হচ্ছে চান আপনারা শিখতে পারেন। ওকে ভাই, আপনি শেয়ার করে দেন, আমরা শিখে নেব। আচ্ছা আর আপাতত প্রবলেম হচ্ছে হলে তো আমরা আপনি আসলেই। আপনার একটা ভিডিওতে ভাই দেখছিলাম আপনার কাছে এলিমেন্টস কি, সরি, ইনভার্টার এলিমেন্টস এর যে টেমপ্লেট গুলো আছে এলিমেন্টের, এগুলা বলছিলেন যে সবগুলো আপনার কাছে আছে ভাই, এগুলো কি এখন আছে? আমাদের ভল্টে অ্যাপ্লাই করবেন, আমি সবকিছু ভল্টে দিয়ে দিছি, ভল্টে সবগুলো আছে। ওগুলো কিভাবে চাবো, একসাথে ওনারা কিভাবে দিবে? আপনি জাস্ট ভল্টে অ্যাপ্লাই করবেন, ইনভাইট এলিমেন্টের যে প্লাগইন গুলো আপনাদের দরকার হোক না কেন ভল্টে অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাবেন। প্লাগইন না ভাই, প্লাগইন না, টেমপ্লেট। টেমপ্লেট। হ্যাঁ, এলিমেন্টরের যে টেমপ্লেট গুলো পেইড ওগুলো। আচ্ছা আপনার একটা ভিডিওতে দেখছিলাম আপনার কাছে বলছিলেন যে পেইড যে টেমপ্লেট গুলো সবগুলো আপনার কাছে আছে। হ্যাঁ, সেই রিসোর্স গুলো শেয়ার করা হয়েছে। আচ্ছা ঠিক না, আছে, শেয়ার করা আপনাদের হয় না বলে ভাই। দেবো না। আমরা যে প্লাগইনটা একটু আগে দেখালাম না, সেলস বুস্ট, ই কমার্স বুস্ট সেল, ওইটা দিয়ে মূলত আমরা হচ্ছে ওই যে ক্রস সেল এবং আপসেল বিষয়টা হচ্ছে কমপ্লিট করব। সো এই প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে যখন প্রোডাক্ট ভাই, আপলোড করব, আগেরটা তো শেষ হয় না এখনো, আগেরটা ভুলে হ্যাঁ গেছেন। কার্ডফোর্স প্রোটা একটু নিয়ে নিই, ওকে। কার্ডফোর্স প্রোটা একটু নিয়ে নিই, তারপর একসাথে দেখাই, মানে ফ্রি আর প্রোটা একসাথে দেখাই, তাহলে আমরা সকল ফিচার গুলো অ্যাকচুয়ালি দেখতে পারবো। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করার কথা ছিল না, সেটা একটু ইনস্টল করে দেখাই। সো আমরা এই প্লাগইনটি ইনস্টল দিলাম, যেমন এই যে কমার্স বেস সেল প্রিমিয়াম বুস্ট সেল, সরি। তো এখন আমরা হচ্ছে ডিরেক্টলি চলে আসলাম কোথায়, প্রোডাক্টে। ক্লিয়ার? অল প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আমরা এডিট করব। এডিট করার পর এডিট দ্য প্রোডাক্ট। আচ্ছা, এটা আউট অফ স্টক, আপাতত হচ্ছে এটা না দিয়ে আমরা অন্য একটা দিই, ভ্যারিয়েশন। ভাই বিজনেস পলিসি গুলো নিয়ে কি আবার ওরা একটু সময় দিবেন? এখানে আপনাকে ইয়া করবে, বাট এটা কিন্তু ডিফল্ট ফিচার, এটা কিন্তু হচ্ছে আপনার ডিফল্ট ফিচার। ক্লিয়ার? আপনি দেখেন আমরা যখন ইয়া করেছি তখন এই অপশনটা কিন্তু বাই ডিফল্ট থাকবে, লিঙ্ক প্রোডাক্ট। এটাই কিন্তু আপসেল এবং ক্রস সেলের ক্ষেত্রে আমরা কিন্তু ডেমো ইনস্টল করেছি, তাই না? তো যখন হ্যাঁ। ডেমো ইনস্টল করেছি তখন এটাকে আপসেল হিসেবে দিয়ে দিছে, এই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টের সাথে আপসেল হিসেবে দিয়ে দিছে, আপসেল হিসেবে দিয়ে দিছে। এখানে আমরা যদি দিই ক্রস সেল, ক্রস সেল কোন একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিই, সাপোজ এটাকে আমরা ক্রস সেল হিসেবে দিয়ে দিচ্ছি। এখন হবে কি, এটা হচ্ছে এখানে আসবে না, আমরা যে প্রিমিয়াম প্লাগইনটা ইনস্টল করেছি সেটা হচ্ছে অনেক বড় আকার আসার কথা, বাট জাস্ট আ মিনিট, আনাদার অপশনে আসার কথা। প্লাগইনটা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে? আমরা হচ্ছে বাই ডিফল্ট ফিচারটা একটু দেখে আসি, তারপর আমরা ওইটা দেখি। যে প্রোডাক্ট আমরা এডিট করলাম এই প্রোডাক্টটা যেন কোনটা, এই যে দিস ওয়ান। এখন এই প্রোডাক্টটা যখন আমরা পারচেজে ক্লিক করতেছি, বাট পারচেজ হচ্ছে না কেন, এটা মনে হয়, এই যে দেখেন আমরা এখানে তিনটা প্রোডাক্ট মনে আছে আপসেল হিসেবে দিয়ে দিয়েছিলাম, লিঙ্ক প্রোডাক্ট, দেন এই তিনটাকে আমরা আপসেল হিসেবে দিয়ে দিয়েছিলাম। তো আপসেলটা কখন দেখাবে, অবশ্যই অ্যাড টু কার্ট করার আগে আপসেলটা দেখাবে, তাই না? তো এই যে ইউ মে লাইক এই যে বিষয়গুলো আছে সেটা কিন্তু কি আপনার
ক্রস সেল, সরি আপসেল। এখন আমি যখন অ্যাড টু কার্ট করে ফেলবো, তখন আমাকে যে প্রোডাক্টগুলো দেখাবে সেই প্রোডাক্টগুলো হচ্ছে ক্রস সেল। সাপোজ আমি কার্ট পেজে চলে আসলাম, কার্ট পেজে চলে আসার পর এটা কোথাও দেখাচ্ছে? কার্ট পেজে এইখানে হচ্ছে প্লাগইন গুলো দেখাবে। এটাকে আমরা আপডেট দিয়েছি, আপডেট। এখন আমরা কার্ট পেজটা একটু রিলোড দিই। এখনো আসতেছে না। আমরা একটা সিম্পল প্রোডাক্ট করে নিলাম, ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়, বাট আমরা অন্য একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড করছি। আপাতত হচ্ছে কার্ট থেকে সমস্ত প্রোডাক্ট হচ্ছে রিমুভ করে দিই, কার্ট থেকে রিমুভ, রিমুভ, রিমুভ। এখন যে প্রোডাক্টটা আমাদের ইয়া করার কথা, এই প্রোডাক্টটা আমার একটু আপডেট দেওয়া হয়েছিল। এই প্রোডাক্টটা আমরা পারচেজে ক্লিক করলাম। পারচেজে ক্লিক করার পর যখন আমরা গো টু কার্ট পেজে যাচ্ছি, তখন এই যে এখানে ইউ মে ইন্টারেস্টেড ইন, এই প্রোডাক্টে আমার ইন্টারেস্টেড আছে। মানে বুঝতে পারছি? একটা হচ্ছে আমরা যখন আপসেল, এইসব বিষয়গুলো কিন্তু এমনি দেখা না। এই বিষয়গুলো যেমন আমরা ম্যানুয়ালি হচ্ছে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টগুলো দেখাবে। সো এই প্রোডাক্টের জন্য আমি অ্যাড করে দিলাম এই যে 3টা প্রোডাক্ট ইউ মে লাইক। যখন এই প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে তখন হচ্ছে কি দেখাবে? ক্রস সেল। এটা কিন্তু আপসেল দেখাচ্ছে এতক্ষণ, ক্লিয়ার? এটা আপসেল দেখাচ্ছে। যখন আমি কার্ট পেজে চলে আসতেছি তখন এটা কি দেখাচ্ছে? তখন এটা দেখাচ্ছে হচ্ছে ক্রস সেল। যখন এই প্রোডাক্টটা পারচেজ করতেছে তখন এই প্রোডাক্টটা দেখাচ্ছে। বুঝতে পারতেছি? বাট আমরা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করতে পারতেছি না। জাস্ট আ মিনিট। এই প্রিমিয়াম প্লাগইন দিয়ে আমরা অনেক অনেক ফিচার দেখতে পারবো। এটা তো সিম্পল ফিচার চলে গেল। দেখেন এই যে এখানে উপরে একটা অপশন চলে আসছে। আগে মূলত হচ্ছে নিচে অপশন আসতো, এখন আমরা জেনারেলে ক্লিক করলাম। এখানে আমরা অনেকগুলো সেটিংস আছে। সো আমরা এনাবল অন মোবাইল, মোবাইলের জন্য অনলি এনাবল, অথবা আমরা ডিরেক্টলি সবগুলোর জন্য এনাবল করে দিলাম। দুইটা এনাবলই সেভ, ক্লিয়ার? তারপরে আপসেলে চলে আসলাম। আপসেলটা অবশ্যই এনাবল অবস্থায় আছে। দেন হাইড অন সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই বিষয়টা একটু খেয়াল করা ট্রাই করব। আমরা যেহেতু বলেছি আপসেলটা হবে হচ্ছে
মূলত হচ্ছে আমার বেশি দামি প্রোডাক্ট দেখাবে। তো আমি যখন একটা ফোন সিলেক্ট করে ফেলবো তখন যদি আমাকে আপসেল আবার দেখায় তখন কি আমার পসিবল, বা একটা প্রোডাক্ট আমি হচ্ছে পারচেজ করে ফেলেছি আজকেই, আমার বাজেট ছিল 15,000 টাকা, 14,000 টাকাতে একটা ফোন পারচেজ করে ফেলেছি, একটু পরে আমার এক ফ্রেন্ড এসে বললো ইস 17,000 টাকা হলে বা আর 2,000 টাকা ভরে এই ফোনটা নিয়ে নিতি, তাহলে আরো ভালো ফোন পেতি, তাই না? এরকম যদি আমাদের বলে ফোন কেনার পর, তাহলে কি অ্যাকচুয়ালি পসিবল? পসিবল না কিন্তু। দ্যাট মিনস উই হ্যাভ টু পুট অন সিঙ্গেল পেজ, আমাদের আপসেলটাকে সিঙ্গেল পেজে রাখা উচিত এই সেটিংস গুলা। তাহলে আমরা সিঙ্গেল পেজ থেকে হাইড করব না। হাইড অন কার্ট পেজ, ইয়েস, আপসেলটা আমরা কার্ট পেজ থেকে হাইড করে দিব। বিষয়টা বুঝতে পারতেছি? যখন আমরা একটা কার্ডে চলে যাচ্ছি, অ্যাড টু কার্ট করে যখন চলে যাচ্ছে, তখন সেটা হবে ক্রস সেল, ক্রস সেলে আমরা নিয়ে আসবো। আপসেল কিন্তু সেটা থাকবে না, তখন থাকবে ক্রস সেল দেখাবে। দ্যাটস দ্য বেস্ট অপশন অথবা বেস্ট প্র্যাকটিস বলতে পারি। দেন অবশ্যই আপসেলটা আমরা চেক আউট পেজ থেকে হাইড করে দিব। হাইড প্রোডাক্ট আউট অফ স্টক, যেগুলো হচ্ছে আউট অফ স্টক প্রোডাক্ট, সেগুলো আমরা মানে এখানে হচ্ছে ফিল্টারিং করতেছি, কিছু সেটিংস চেঞ্জ করতেছি আপসেলের জন্য কোনটা কম্পাটেবল। তো আমরা অবশ্যই সিঙ্গেল প্রোডাক্ট পেজে আপসেল দেখাবে। দ্যাটস দ্য আপসেলের ওয়ে, আপসেল দেখাবে। তারপরে হাইড প্রোডাক্ট আউট অফ স্টক, আউট অফ স্টক যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে ফিল্টার করে হাইড করে দিলাম। ওকে, দেন হাইড প্রোডাক্ট অ্যাড টু কার্ট, প্রোডাক্টস অ্যাড টু কার্ট, অ্যাডেড দ্য কার্ট। আচ্ছা, এটার মিনস হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো অ্যাড করে ফেলেছি, এটা আগে ছিল না, এটা হয়তো রিসেন্টলি অ্যাড করেছে, মানে যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করে ফেলেছি সেইগুলো যদি আমরা ক্রস সেল হিসেবে অ্যাড করেও থাকি তাও সেটা দেখাবে না, বা আপসেল হিসেবে অ্যাড করে থাকলে সেটা দেখাবে না। তো আমরা এটা করে দিলাম। গো টু কার্ট পেজ, তো আমরা যখন ওই যে ডিরেক্ট কার্ট পেজে চলে আসা এবং ডিরেক্ট চেক আউট পেজে চলে আসা, যখন আছে আমরা কোন একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড টু কার্ট করবো, সেটা ডিরেক্টলি অ্যাড টু কার্টে চলে আসবে। তো আমরা এটা চাচ্ছি না, সে মাল্টিপল প্রোডাক্ট পারচেজ করুক, সেটাই আমি চাই। এবং রিসেন্টলি ভিউড প্রোডাক্ট গুলা কি আপসেল হিসেবে দেখাবে কি না, আপসেল পপাবে, সেই বিষয়টা আমরা অ্যাড করে দিলাম। প্রোডাক্টের ক্যাটাগরি ইয়েস, ওয়ানলি সাব ক্যাটাগরি এটাও আমরা দেখাতে পারি যে এই সাব ক্যাটাগরিতে, সাপোজ আমরা এখন টি শার্টের ক্যাটাগরিতে আছি, টি শার্ট ক্যাটাগরিতে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টই সে দেখাক, সেটা আমি চাই। এই হচ্ছে সেটিংস। দেন আপসেলের ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট গুলা বা কোন কোন ক্যাটাগরি গুলা ইনক্লুডেড হবে, আপসেলের ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট গুলা ইনক্লুডেড হবে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখন এখান থেকে মূলত হচ্ছে আমার পুরো সাইটের আপসেল প্রোডাক্ট গুলো নির্ধারণ করব। এখান থেকে মূলত আমাদের পুরো সাইটের আপসেল প্রোডাক্ট গুলা নির্ধারণ করব, লাইক দ্যাট ইফ উই মানে আমরা এখান থেকে একটু আগে যে অপশন গুলো দেখলাম সেগুলো হচ্ছে আমাদের কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে আপসেল সিলেক্ট করে দেওয়া, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্রস সেল সিলেক্ট করে দেওয়া। তো এইখানে আমরা কি করলাম, এখানে আমরা পুরো সাইটের জন্য প্রোডাক্ট সিলেক্ট করব। ঠিক সেম ভাবে এক্সক্লুড, আমরা এখানে এক্সক্লুড করতে পারবো দ্যাট ডিসপ্লে ইন পপআপ, আপসেল পপআপ। আচ্ছা, এটা আমরা একটু দেখে আসি, তারপরে বিষয়টা বুঝতে পারবো। অলরেডি আমরা দেখেছি। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা আরেকটা অপশন অ্যাড করি, এই অপশনটা লাগবে। এই যে হাইড, সরি, অ্যাড টু কার্ট বাটন ইয়েস করে দিলাম, এবং অ্যাজাক্স অ্যাড টু কার্ট পপআপ, এটা আমরা কেন করলাম একটু পরে বুঝবো। সো আমরা যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে এখন ভিউ করলাম। আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে ভিউ করলাম। এখন ভিউ করার পর এখানে কোনো কিছু দেখাচ্ছে, ওকে, আমরা সিঙ্গেল প্রোডাক্টে চলে যাই। ক্রিটিক্যাল এরর, ওয়াই ওয়াই ওয়াই, এখানে আমাদের কোনো সেটিংস হচ্ছে ওভাররাইট হয়ে গেছে।
এটা ঠিক আছে। এটা আমাদের দরকার মূলত যখন আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট করবে তখন হচ্ছে পপ আপ আকারে আমাদের যেমন এই প্রোডাক্টটা দেখাতো না, ক্রিটিক্যাল ইরর গুলা কেন হয় বলেন তো? ক্রিটিক্যাল ইরর সলভ করা পসিবল, ইম্পসিবল কিছু নাই, বাট আমরা এখন কেন এন্টার করতে পারতেছি না? সাপোজ একটু আগে যখন আমরা অ্যাড টু কার্ট করলাম প্রোডাক্টটা, তখন এইখানে যে পপ আপটা আসলো না, ইউ অ্যাডেড আ প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টে এতক্ষণ কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছিল না, মনে আছে? এই বিষয়টা আমি দেখাতে যাচ্ছিলাম। এতক্ষণ যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতাম তখন কিন্তু এইভাবে সাজেস্ট করতো না, এভাবে পপ আপ আকারে। এই যে অপশনটা আমরা অ্যাড করেছিলাম না, এই যে এটা করার পরে কিন্তু আমাদের এই যে এখানে কি হচ্ছে, একটা প্রোডাক্ট সাজেস্ট করতেছে। এখন এইটা আমরা অ্যাড টু কার্ট করতে পারবো। যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছি তখনই এই বিষয়টা আমাকে সাজেস্ট করতেছে। যখন আমি কার্ট পেজে চলে যাব তখন আরেকভাবে আমাকে সাজেস্ট করবে। এটাই হচ্ছে প্রিমিয়াম প্লাগইনের ফিচারটা। প্রসিড সি, এখানে দেখাচ্ছে না আমাদের। উবিনাতে অনেক প্রবলেম আছে, অনেকগুলো বাগ আছে যেগুলো ওভাররাইট হতে যাচ্ছে না। তো আপসেলের বিষয়টা চলে গেল। আপসেল হচ্ছে আমাদের যখন আমরা প্রোডাক্টটা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম তখন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এই যে এখানে পপ আপ আকারে দেখাচ্ছে, সাপোজ অ্যাড টু কার্ট দিস প্রোডাক্ট। তো যখন আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করতেছি তখন এটা রিলোড হয়ে এই যে এখানে এখন আমার এই প্রোডাক্ট রিলেটেড সকল বিষয়গুলো এই যে ফ্রিকোয়েন্টলি বট উইথ দিস, এটা হচ্ছে এই সাব ক্যাটাগরি প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এই প্রোডাক্টের সাব ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে বা ক্যাটাগরিতে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? সো এটা কিন্তু এক্সট্রা অপশন চলে আসলো, এই অপশনটা কিন্তু থিমের ছিল না। এখন আমরা পরবর্তী ইয়াতে চলে আসি, ক্রস সেল যেটা। এখন ক্রস সেলটা এনাবল করে দিলাম, এটা আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকে হাইড করে দিব। ক্রস সেল অবশ্যই আমি চাই না সিঙ্গেল প্রোডাক্ট পেজে থাকুক। ক্লিয়ার? ডিসপ্লে অন পপ আপ দিতে পারি অথবা বিলো দ্য অ্যাড টু কার্ট বাটনের নিচে দিতে পারি। অ্যাড টু কার্টের যে বাটন আছে, যেমন আমরা দেখুন সিঙ্গেল প্রোডাক্ট পেজে হচ্ছে কোন একটা অপশন ওভাররাইট হয়ে যাওয়ার কারণে যেতে পারতেছে না। সিঙ্গেল প্রোডাক্ট ক্রিটিক্যাল ইররটা আমরা পরবর্তীতে সলভ করব, বাট আমরা এই বিষয়টা দেখে নেই। এটা যেটা আমরা যেতে পারতেছি না মূলত হচ্ছে অ্যাড টু কার্টের নিচে। অ্যাড টু কার্টের নিচে হচ্ছে আমরা দিতে পারি অথবা হচ্ছে ডেসক্রিপশন যে ট্যাব আছে সেই ট্যাবের নিচে আমরা এটা দেখাতে পারি। তো আমি চাচ্ছি হচ্ছে পপ আপের ভিতরেই দেখা ক্রস সেলটা। ক্লিয়ার? শো অন কার্ট পেজ, অবশ্যই কার্ট পেজে দেখাবে। আচ্ছা, প্রোডাক্ট বান্ডেল টাইপ কিভাবে দেখাবে? দ্য লার্জেস্ট কোয়ান্টিটি ইন অর্ডার অথবা র্যান্ডমলি দেখাবে, অথবা দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলা তাকে দেখাবে। তো আমি র্যান্ডমলি দিয়ে দিলাম, যে কোনো একটা র্যান্ডমলি। মূলত আমরা যদি সিঙ্গেল বাই সিঙ্গেল কোনো প্রোডাক্টকে আপসেল ক্রস সেল হিসেবে দেখাতে চাই তাহলে আমাদের বাই ডিফল্ট যে অপশনটা আছে যখন আমরা প্রোডাক্ট আপলোড করি তখন সেই অপশনটা ইউজ করতে হবে, আদারওয়াইজ উই হ্যাভ টু ইউজ এই যে র্যান্ডম অপশন। আর অবশ্যই আমরা যদি হচ্ছে ইবে বা অন্যান্য যে জায়ান্ট গুলো আছে সেই জায়ান্ট গুলার মতো যদি কাজ করতে চাই, তাদের মতো করে হচ্ছে সবগুলা বিষয় ট্র্যাকিং করতে চাই, তাহলে সবগুলো ডাটা নিতে হবে। ওইগুলো হচ্ছে মেন হচ্ছে বাই ডিফল্ট সেকশন বা কোনো কিছু হচ্ছে প্লাগইনও নাই যেগুলো দিয়ে হচ্ছে আমরা বাই ডিফল্ট কাজ করতে পারবো। ওগুলো অবশ্যই ম্যানুয়াল আমাদের বিভিন্ন বিষয়ে অ্যাপ্লাই করে মূলত হচ্ছে পাইথন দিয়ে সব অটোমেশন গুলা করা হয়। যত অটোমেশন দেখবেন অটোমেশনের জন্য পাইথন ইউজ করা হয়। যত অটোমেশন, যতগুলা সাইটে যত ডাটা নেওয়া হয় সবগুলোর ক্ষেত্রে পাইথন ইউজ করা হয়। পাইথন হচ্ছে অটোমেশনের জন্য হচ্ছে বেস্ট। মূলত যে সাইট জাভাস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করছে বা নোডজেস এ বিল্ড করছে সেই সাইটও অটোমেশন গুলো পাইথন দিয়ে করা হয়, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে
মূলত কখনোই যে ইবে বা অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট গুলো এগুলো কখনোই একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট বা না, অনেকগুলো মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন বিষয়গুলো ইউজ করেছে। তো আমাদের চেক আউট পেজে থাকবে, তারপরে হচ্ছে সেম দ্য বান্ডেল ইন কার্ট পেজ এগুলো দেওয়ার দরকার নাই। ওভাররাইট দ্য প্রোডাক্ট ইয়েস, অ্যাজাক্স দ্য হাইট আউট অফ স্টক প্রোডাক্ট, বান্ডেল নেম টাইটেল থাকবে, এবং কোনো প্রোডাক্ট যদি সিঙ্গেল ক্যাটাগরি যদি আমরা ধরাতে চাই, টি শার্ট সাপোজ আমরা কিডের ইয়াগুলো ধরা দিলাম, ওকে, দেন সেভ চেঞ্জেস। এখন আমরা একটু রিলোড দিই কার্ট পেজটাকে। আমরা একটু চেক আউট পেজে চলে আসি। এখানে তো আমাদের হচ্ছে আপসেলটা দেখানোর কথা, বাট আমরা একটু ডিজাইনে চলে যাই। গিফট বক্স, এখানে হচ্ছে আমাদের যত পপআপ আছে পপআপ গুলার কালার কি হওয়া উচিত, ব্যাকগ্রাউন্ড কালার কি হওয়া উচিত, তাদের টেক্সট আইকন কালার সবগুলা বিষয়, এবং আইকন গুলা গিফট বক্স আকারে বক্সে হবে, এবং হাইড গিফট আইকন এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, কত সেকেন্ড ডিলে হবে, ক্রস সেলটা কত সেকেন্ড ডিলে দেখাবে, আপসেলটা মানে জেনারেলটা বাটন কালার কি হবে, এইসব বিষয়গুলা এখানে ডিজাইনে চলে আসছে। বাট আমরা ক্রস সেলের কোনো প্রোডাক্ট অ্যাড করেছি তো? এই প্লাগইন দিয়ে তো ভাইয়া কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপর আপসেল ক্রসসেল করা যাবে না, তাই না? না না, আমরা বাই ডিফল্ট অপশনটা ইউজ করব, ক্লিয়ার। বাট এখানে হচ্ছে আমরা এই যে যেমন আলাদা এক্সট্রা একটা পপআপ পেলাম না, এই ফিচারটা প্লাস হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডে হচ্ছে নিচে দেখানো, প্লাস কার্ড পেজে দেখানো, কার্ড পেজে হচ্ছে যখন সে চেক আউট করতে যাবে তখনও তাকে প্রোডাক্ট দেখাবে, ক্লিয়ার। সো এটা মেবি হচ্ছে যে মূলত উবিনা হচ্ছে একটু হাইলাইট করতে গিয়ে এই বিষয়গুলোকে একটু ওভাররাইড করতে দিচ্ছে না। না হলে হচ্ছে যে কার্ড পেজে তো দেখাবেই, কার্ড পেজে আরেকটা পপআপ হচ্ছে যে বুস্ট সেলের মাধ্যমে আসবে, যে ইয়াটা আমরা ইন্টিগ্রেট করলাম, ক্লিয়ার। বা আপনার ইয়াতে আর কোনো থিম নাই এখন আপাতত? না, এখানে আপাতত আর কোনো থিম নেই। আপনার হচ্ছে মানে সেম বিষয়গুলো আছে না, আমি যে যেই কন্ডিশন গুলো দিলাম এটা এনাবল করে দিবেন, সিঙ্গেল প্রোডাক্ট পেজে হাইড করে দিবেন, শো অন কার্ড পেজ দিয়ে দিবেন, ওরা হচ্ছে অটোমেটিক্যালি যে পপআপ আকারে অথবা এই যে অ্যাড টু কার্ডের নিচে হচ্ছে এটা দেখাবে, অ্যাড টু কার্ডের নিচে স্লাইড হতে থাকবে ক্রস সেল গুলো, ক্লিয়ার। এটা আমরা দিয়ে দিব, এই কন্ডিশন দিয়ে দিব, তাহলে এনাফ। এখন আমরা তো প্রোডাক্ট পেজে যেতে পারতেছি না, হোয়াটস দ্য রিজন। এটা অন করে দিবেন, দেখবেন হচ্ছে প্রোডাক্ট পেজের নিচে এই যে এখানে দেখেন, এখন আমরা কোনটা দিয়ে দিচ্ছিলাম, আমরা দিয়ে দিচ্ছিলাম হচ্ছে কন্ডিশনটা হচ্ছে বিলো দ্য অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড না, বিলো দ্য অ্যাড টু কার্ড, এই যে অ্যাড টু কার্ড, এই যে এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, এটা কিন্তু হচ্ছে ক্রস সেল, ক্লিয়ার। সো আমরা যখন এটাকে অ্যাড টু কার্ড করতেছি তখন যেটা পপ আপ আসছে সেটা কিন্তু আপসেল, এই যে আলাদা একটা স্ট্রাকচার চলে আসবে। সো এটার জন্য মনে হয় suppose we are add this product, যখন অ্যাড করতেছি দেন ইটস রিলোডিং, দেন এই সাব ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, এই যে এই প্রোডাক্টটা আমাদেরকে কি করতেছে অ্যাজ আ আপসেল হিসেবে শো করতেছে, ক্লিয়ার। মানে প্রত্যেকটা সাব ক্যাটাগরি প্রোডাক্ট গুলা ওই প্রোডাক্ট মূলত হচ্ছে আমাদের ফোন কিনতে যায়, তাহলে ফোন রিলেটেড তো হাই এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলা দেখাবে, তাই না? তো সেই বিষয়গুলো দেখাচ্ছে, এক্সপেন্সিভ হোক অথবা সব প্রোডাক্ট গুলো এখানে দেখাবে। তো এই বিষয়গুলো দেখাচ্ছে, এটা হচ্ছে আপসেল। দেন আমরা যখন হচ্ছে কোন একটা প্রোডাক্টে ভিজিট করতেছি,
কোন একটা প্রোডাক্ট যখন ভিজিট করতেছি তখন এই যে রিলেটেড প্রোডাক্ট গুলা দিস ওয়ান ক্রস সেল। ক্লিয়ার? সো এই যে নিচে বিলো দা নিচে এখানে হচ্ছে, তারপরে এখানে ডেসক্রিপশনের নিচে একদম নিচে র্যান্ডম আকারে শো করবে, তারপরে একদম বিলো দা ডেসক্রিপশন, ডেসক্রিপশনেরও নিচে, এখানে সবগুলাই ওরা ডেসক্রিপশনের নিচে নিয়ে আসতেছে। এটা আমরা ইন্টিগ্রেট করলাম, অ্যাড করলাম, রিলোড হলো। এখন এই সাব ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, ডাবল কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলার জন্য কি দেখাচ্ছে আমাকে, যে এগুলা তুমি পারচেজ করতে পারো। এটাই হচ্ছে মূলত অ্যাড টু কার্ট, এবং এটা সিম্পল ফিচার হচ্ছে এটাই। এটুকু বুঝতে পারছি? জি ভাই ক্লিয়ার। এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে নাকি? হ্যাঁ, এখান থেকে আমরা ডিরেক্টলি অ্যাড টু কার্ট করতে পারবো। হ্যাঁ, ওকে, ঠিক তাহলে আছে। তো আবার এই প্রোডাক্ট থেকে আবার অন্য প্রোডাক্টে চলে যাবে, এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হ্যাঁ হ্যাঁ রাইট। উভিনা দেখছেন ওদের মার্কেটিং টেকনিকটা কি ইউজ করছে? এইখানে এই প্রোডাক্টটা ওরা বাই উভিনা দিয়ে রাখছে, সবগুলো কিন্তু অ্যাড টু কার্ট, এখানে শুধুমাত্র বাই উভিনা। এটা ডেমো প্রোডাক্ট তো না ভাই? হ্যাঁ, ডেমো প্রোডাক্ট। এই যে এখানে প্রোডাক্টের লিংক, বাই টেক্সট, এবং হচ্ছে প্রোডাক্টের এক্সটার্নাল লিংক দিয়ে রাখছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ফিউচারে আমরা যদি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট হচ্ছে করতে চাই, এই বিষয়টা হচ্ছে আমার দেখানো হয় না, এই বিষয়টা দেখানো উচিত ছিল, যার কারণে এটা দেখে আমার মনে হলো যে বিষয়টা দেখানো উচিত ছিল। কোনো ব্লগিং সাইটের জন্য হচ্ছে যদি, বা কোনো সাপোজ অ্যামাজনে অ্যাফিলিয়েট করে আমি, তো আমি চাচ্ছি আমার সাইটে সবগুলো প্রোডাক্ট গুলো দেখাবো, বাট তাকে হচ্ছে এক্সটার্নাল কোনো একটা লিঙ্কে পাঠাই দিব। এটা হয়ে বলছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, এবং সে হচ্ছে কি করবে, এই প্রোডাক্টটা যখন আমি ভিউ করতেছি তখন বাই দিস প্রোডাক্ট, তখন এটা যখন ক্লিক করবে, পারচেজে ক্লিক করবে, তখন ডিরেক্টলি চলে যাবে কোথায়, অ্যামাজনের কোনো একটা লিংকে। ক্লিয়ার? সো এটা আমরা যদি কোনো অ্যাফিলিয়েট সাইটের কাজ করে থাকি, বা কোনো অ্যাফিলিয়েট ক্লায়েন্টের কাজ করে থাকি, তাহলে আমরা এইভাবে প্রোডাক্ট আপলোড করবো এক্সটার্নাল লিংক দিয়ে। সো এই বিষয়টা একটু দেখাই দিলাম। এখন আমরা চলে যাচ্ছি, এই ছিল বুস্টের আলাদা একটা ডিজাইন ইন্টারফেস। আমরা বাই ডিফল্ট ফিচার ইন্টিগ্রেট করে কিন্তু আলাদা কোনো ইন্টারফেস পাই নাই, তাই না? আমাদের সিম্পলি হচ্ছে একদম সাজেস্ট করেছে, যখন আমরা দেখেছি কার্ড পেজে দেখাইছে, বাট মানে এত সুন্দরভাবে হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট করে যে এইভাবে দেখায় নাই। তারপর হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছি, সাপোজ এই প্রোডাক্টটা আমরা অ্যাড টু কার্ট করতেছি, দিস ওয়ান, এই প্রোডাক্টটা যখন আমি অ্যাড টু কার্ট করতেছি, তখন আমাকে এই যে এই সাব ক্যাটাগরিতে কেন দেখালো না, কারণ এই সাব ক্যাটাগরিতে এটা রিলেটেড কোনো প্রোডাক্ট নাই, তাই দেখাচ্ছিল না। যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দেখাবে। মূলত এটা সাব ক্যাটাগরি, ওই সেটিং গুলো যে একটু কষ্ট করে আমার ভিডিওটা হচ্ছে আবার দেখবেন, তাহলে যে যে সেটিংস গুলো আমি অন করে দিয়েছি, চোখ বন্ধ করে সেই সেটিংস গুলো অন করে দিবেন। এটা চলে গেল। দেন আমাদের পরবর্তী নেক্সট প্লাগইনটা হচ্ছে কার্ট ফ্লোস। এই যেটা আপডেটেড কিটা হচ্ছে আমাদের, মানে এটা ভেল্লা থিমের, তো ভেল্লা থিমের একদম প্রিমিয়াম একটা প্লাগইন। যদি কেউ হচ্ছে এটা মানে ফুল ফিচারটা নিতে চান, তাহলে এটা একদম খুব 29 ইউএসডি প্রাইস বা 39 ইউএসডি, সেটা যদি কিনে নেন তাহলে আরো অনেক অনেক ফিচার হচ্ছে ওদের থেকে নিতে পারবেন। এখন দ্য নেক্সট ওয়ান, প্লাগইন অ্যাড নিউ।
ক্লাস ভিডিওটা দেখে নেবেন, ওইখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনি ওইভাবে আগাতে পারেন। ওকে, কাট ফ্লোজের ফ্লোজটা হচ্ছে আমরা দেখেছি। তো এখানে আমরা যদি চাই কোন একটা ফ্লোজ আমরা হচ্ছে নিউলি স্ক্র্যাচ থেকে বানাতে পারি, নিউলি কোনো স্ক্র্যাচ থেকে বানাতে পারি। সাপোজ সেলস ফানেল। কাট ফ্লোজ দেখানোর পর আমি একটা গ্রুপ স্টাডি দিয়ে দিব, গ্রুপ স্টাডি করবেন আমাকে একটু বলেন তো। ওইটা দেওয়ার পর এই দুইটা যদি দেখেন তাহলে সেলস ফানেলের যে কোনো বিষয় হোক না কেন আপনি করতে পারবেন। আচ্ছা সবাই একটু দেখেন, আমি যখন স্ক্র্যাচ থেকে কোনো বিষয় করলাম সেখানেও আমার তিনটা অপশন চলে আসলো, তিনটা স্টেপ। এখন আমি চাইলে হচ্ছে কোনো স্টেপ আগে পরে নিতে পারবো, কোনো স্টেপ আগে পরে নিতে পারবো যদি ইফ উই ওয়ান্ট। ওকে, বাট এখানে যে স্টেপটা আছে পারফেক্ট স্টেপ আছে। আমরা যদি চাই কোন একটা স্টেপ বাড়াতে পারবো। প্রথম সেলস পেজে নিয়ে যাবে, তারপর হচ্ছে চেকআউট পেজ, তারপর হচ্ছে থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে। আপাতত হচ্ছে কোনো প্রোডাক্ট হচ্ছে আমি অ্যাসাইন করে দিই, তো এটাকে আমাকে এডিট করতে হবে। এডিট করলাম, প্রোডাক্ট দেখেন। এখন আমি অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে আমি আমাদের ইয়ে থেকে হচ্ছে নিয়ে নিতে পারবো, অথবা ক্রিয়েট নিউ প্রোডাক্ট, আমরা চাইলে হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড করতে পারবো। একটা হচ্ছে আমি সার্চ করতে পারবো, আরেকটা হচ্ছে প্রোডাক্ট আমি অ্যাড করতে পারবো। সাপোজ আমাদের প্রোডাক্টের লিস্ট আমি দেখে নেই, এই যে সাপোজ কত এটা কুইক এডিট দেই, ট্রি ওয়ার্ল্ড, কপি, দেন অ্যাড নিউ, সার্চ অন ইট ট্রিজ। তো এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে ওইখানে অ্যাড দেম। সো আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে ফেললাম, এবং এটা অরিজিনাল যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই, যে আমি হচ্ছে এই সেলস ল্যান্ডিং পেজে 10% ডিসকাউন্ট দিলাম। ওকে, সো এটা হয়ে গেল সেভ চেঞ্জেস। এখন আমরা এই চেকআউটে যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে সেটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। একটু আগে আমরা সেলস ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দিব। সিম্পল সেকশন আমাদের সচরাচর হচ্ছে আমরা ওয়েব ডেভেলপার হিসেবে যে বিষয়গুলো ভাবি, আমার ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, দেন চেকআউট পেজে হচ্ছে আমার প্রোডাক্টগুলো কোন কোন প্রোডাক্টে আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছি সেই প্রোডাক্টগুলো ক্লায়েন্টের থেকে নিয়ে নিব, দেন হচ্ছে সেটাকে আমি একটা থ্যাংক ইউ পেজ ডিজাইন করে থ্যাংক ইউ পেজে ল্যান্ডিং করাবো। ক্লিয়ার? সো থ্যাংক ইউ পেজ আমি যেরকমটা চাই না কেন সেরকমটা ডিজাইন করতে পারবো। ঠিক সেম ভাবে আমি চেকআউটের ফিল্ড গুলো হচ্ছে ইয়ে করে ফেলি, এই যে চেকআউট ফর্ম, জাস্ট অ্যাড দাম। এখন অ্যাড করে ফেলেছি 2 কলাম, পুরো কলামে হচ্ছে লিস্টটা চলে আসছে, আবার থিমের ডিজাইন অনুযায়ী পুরোটা চলে আসছে। ওকে, সো এখন আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে এডিট না করে বের হয়ে গেলাম, ঠিক সেম ভাবে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর আমরা একটা চেকআউট পেজ কিন্তু শেষ। এখন আমরা ল্যান্ডিং পেজ হচ্ছে আমার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমার যে যে ইনফরমেশন দিয়ে হচ্ছে ডিজাইন করা প্রয়োজন, এলিমেন্টর দিয়ে আমি সেই বিষয়গুলা ডিজাইন কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার? এখন আমার একটা সেলস ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে হেডার ফুটার লাগবে, হেডার ফুটার ডিজাইন করব। ঠিক সেম ভাবে আমার একটা কি বলবে ব্যানার লাগবে, ব্যানার গুলো আমরা ডিজাইন করে আমার একটা ল্যান্ডিং পেজ আমাদের যেভাবে ডিজাইন করতে হয় ঠিক সেম ভাবে আমরা একটা সেলস ল্যান্ডিং পেজ ডিজাইন করব, দেন আমাদের সেলস ল্যান্ডিং পেজ ওকে। ঠিক সেম ভাবে আমাদের থ্যাংক ইউ পেজ যদি আমরা চাই যে আমাদের থ্যাংক ইউ পেজ আমরা একটু অ্যাট্রাকটিভ করতে যাচ্ছি, একটু আগে একটা ডেমো দেখলাম, ওই ডেমোতে কিন্তু হচ্ছে কি ছিল ফ্লোস, ওই ডেমোতে কিন্তু সিম্পল স্টাইল ছিল। সিম্পল অ্যাড নিউ যখন আমরা যাই তখন কিন্তু এই যে এখানে ভিউ কোর্সেস, তো এখানে আমাদের চেকআউট ল্যান্ডিং পেজের ল্যান্ডিং পেজ, এই যে এখানে কিন্তু সিম্পল একটা স্টাইল ছিল। এই স্টাইলটা আমরা চাইলে হচ্ছে যে কোনো ভাবে অ্যাট্রাকটিভ করে তারপর তাকে দেখাতে পারি। তারপরে এখানে একটা বাটন দিতে পারি ব্যাক টু হোম, তাহলে সে হচ্ছে হোম পেজে ফিরে আসলো, অথবা তাকে হচ্ছে পরবর্তীতে কোনো সার্ভে ফর্মে নিয়ে দিতে পারি, অথবা তাকে আগে সার্ভে ফর্মে নিতে পারি। সেটা হচ্ছে আপ টু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে, অথবা আপনার ব্রেন স্টর্মিং এর উপর ডিপেন্ড করবে আপনি কোন পেজে নিয়ে যাচ্ছেন। এই হলো সেলস ল্যান্ডিং পেজের স্টেপ গুলা। ফার্স্ট আমরা কি করলাম,
ফার্স্ট এখন স্ক্র্যাচ গুলো এখানে দেওয়া আছে, একটা ল্যান্ডিং পেজ থাকবে, এই ল্যান্ডিং পেজটাকে আমরা পরবর্তীতে আসবে কোথায়, চেক আউট পেজে, তারপরে থ্যাংক ইউ পেজে চলে আসবে। ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল স্টেপ। তো এই স্টেপ গুলো আমরা যদি চাই আমরা আগে পরে নিতে পারবো, যেমন এটা আমরা আগে পরে নিয়ে নিলাম, এই বিষয়গুলো আমরা করতে পারবো চাইলে। সো যে স্টেপ যেটা আছে ওইভাবে আমরা বসাই দিলাম, বসায় দেওয়ার পর এখানে সেটিংস আমরা কিছু বিষয় করব। এই ফ্লোটার নাম কি দিতে যাচ্ছে, আমি সেলস ফানেল দিয়ে দিছি। ওকে, স্ল্যাংটাও সেলস ফানেল হয়ে আছে। বাই ডিফল্ট এটা ইন্ডেক্স হবে কিনা, গুগল ইন্ডেক্স হবে কিনা, ইয়েস। আর ডিসঅ্যালাউ করে দিয়েছি, আচ্ছা নো থাকবে, নো, এটা ডিসঅ্যালাউ করতে যাচ্ছে না। ঠিক সেম ভাবে অ্যানালাইটিক মূলত হচ্ছে ফ্লোটাকে ট্র্যাকিং করবে কিনা সেই বিষয়গুলোর উপর, কে অফার ডাটাতে কোনটা অ্যাকসেপ্ট করেছে সেই অ্যানালিটিক গুলো আমি চাইলে এখানে দেখতে পারবো। আমি গুগল অ্যানালিটিক সাথে জাস্ট অ্যাড করে দিব। এর ফলে আমি আমার কার্ডে কতজন এন্টার হয়েছে এবং কতজন পারচেজ করেছে এটা একটা রেশিও দেখতে পারবো। ক্লিয়ার? কতজন এন্টার হয়েছে, কতজন, এই যে এটা আমরা সেভ চেঞ্জেস যখন দিয়েছি, কতজন এন্টার হয়েছে, কতজন কি হয়েছে, এটা আমরা জাস্ট গুগল অ্যানালিটিক্সের সাথে অ্যাড করে দেওয়ার পরেই আমরা দেখতে পাবো। আপাতত জাস্ট অ্যানাবল না দিয়ে সেন্ড বক্সে চলে আসি। এটা হচ্ছে টেস্ট মোডে যদি আমি দেখতে চাই, কাস্টম স্ক্রিপ্ট, কোনো কাস্টম স্ক্রিপ্ট যদি আমাদের থাকে সেটা আমরা আপাতত হচ্ছে একদম ফুল সেটিংসে চলে আসবো, পুরো পেজের সেটিংসে আসার পর এখানে আমরা এলিমেন্টর ইউজ করতে যাচ্ছি, অবশ্যই এলিমেন্টর বিল্ডার। গ্লোবাল চেকআউট হিসেবে আমাদের যে এর চেকআউট আছে সেটা গ্লোবাল চেকআউট হিসেবে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, যাতে হচ্ছে এই চেকআউটটা আমাদের সব জায়গায় থাকে। ঠিক সেম ভাবে আমরা পারমালিংকটা হচ্ছে চেঞ্জ করতে পারি। তো ওয়ার্ডপ্রেসে ডিফল্ট পারমালিংক রাখতে পারি, অথবা হচ্ছে আমরা যেমন আমরা পারমালিংক গুলো চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে যে ফ্লো এর যে পারমালিংকটা আছে এটা বেস স্টেপটা আমরা এইভাবে রাখতে পারি। কার্ড ফ্লোস না দিয়ে আমরা ফানেল অথবা সেলস ফানেল, এটাকে অটোমেটিক্যালি সে হচ্ছে পারমালিংক হিসেবে সে নিয়ে নিবে। এটা মূলত হচ্ছে এই যে আমাদের এইখানে দেখাবে, এই দেখেন পিওর শপিং কার্ট ফ্লোস। এখন কার্ট ফ্লোসটা আমি অবশ্যই চাইবো না সেটা হচ্ছে ফোকাসে আসুক, তাই হচ্ছে এটার ফানেল নেমটা আমরা চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? সেলস ফানেল দিয়ে দিলাম, অথবা আমার মতো করে যে কোনো কিছু দিতে পারি। এখন আমরা ফেসবুক পিক্সেলের সাথে জাস্ট অ্যাড করব, ফেসবুক পিক্সেলের সাথে আমার হোল সাইটটা আমি শুধুমাত্র কার্ট ফ্লোস যেই পেজটা আমি ইন্টিগ্রেট করতেছি সেটা অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে হচ্ছে হোল সাইটটা অ্যাড করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে ফেসবুক ফর ই-কমার্স থেকে অ্যাড করব। জাস্ট তারপর অ্যাড করার পর এটা এনাবল করলে চলবে, আর বাকি কিছু এনাবল করা লাগবে না। কারণ এখন লাগতেছে কেন, কারণ এখন আমরা হোল সাইটের জন্য ফেসবুক পিক্সেলটা অ্যাড করি নাই, যখন আমরা করব তখন আর লাগবে না। এই যে গুগল অ্যানালিটিক, তখন আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজ যখন অ্যানালিটিক অ্যাড করতেছিলাম তখন এটা সাদা হয়ে যাচ্ছিল। সাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা গুগল অ্যানালিটিকটা অ্যাড করে দেই। এই গুগল অ্যানালিটিকটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি এত কিছু করার দরকার নেই। এখানে আমাদের কোড বাই কোডটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে খুঁজে বের করা, analytic.google.com, এখান থেকে গিয়ে আমাদের হচ্ছে কোডটা কপি করে এনে তারপরে সেটা বসানো অনেক 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 ঝামেলার কাজ। আমি সিম্পলি কিছু স্টেপ দেখা দিই। আমাদের কাট ফ্লোসে এই ফ্লোস গুলা মেক করা কিন্তু শেষ। এইভাবে হচ্ছে মূলত আমাদের ফ্লোস গুলা হচ্ছে আপনি চাইলে হচ্ছে একাধিক সেলস ফানেল ক্রিয়েট করতে পারবেন, সেই সেলস ফানেল গুলা আপনি ওইভাবে দেখতে পারবেন। আজকে আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু দেখে আসি, অ্যাড দ্য প্লাগইন। একটু আগে যে সেটিংস থেকে আমরা দেখলাম, যে আমরা গুগল অ্যানালিটিক অ্যাড করতেছি, ফেসবুক পিক্সেলটা আমরা আগামী কালকে ইনশাআল্লাহ দেখবো। গুগল অ্যানালিটিক এবং আদার যত গুগলের ফাংশনালিটি আছে সেটা দেখার জন্য জাস্ট আমরা হচ্ছে এই প্লাগইনটি ইনস্টল করব। এটা অফিসিয়াল একটা প্লাগইন, বুঝতে পারতেছি, এটা অফিসিয়াল একটা প্লাগইন, 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেশন ইনস্টলেশন
এটা দিয়ে আমরা আমাদের গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিসই চাইলে ইন্টিগ্রেট করতে পারবো। আপনারটা নাই। আচ্ছা, সাইট কিট, দেন সেট আপ, সেট আপ দেওয়ার পর আমরা চাইলে হচ্ছে এটা কি করব, গুগলের জন্য এনাবল করে দিতে পারি যে গুগল হচ্ছে আমাদের থেকে সকল ডাটাগুলো নিবে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি চাচ্ছি না, সাইন ইন করে দিব, সিম্পলি সাইন ইন। দেন আমার ওনারশিপটা ইয়া করার জন্য জাস্ট সাইন ইন উইথ গুগল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা জাস্ট মিনিট। এখন দেখেন এটা সিম্পল একটা প্রসেস। আমরা আগে অ্যানালিটিক অ্যাড করার জন্য বা আরো অনেক কিছু আছে, একটু ওয়েট করি। আমরা অনেকগুলো বিষয় অ্যাড করার জন্য অনেক প্রবলেম ফেস করতাম। সাইট কনসোল বা সার্চ ইঞ্জিন এগুলো অ্যাড করার জন্য আমরা অনেক বেশি প্রবলেম ফেস করতাম, যে প্রবলেমগুলো এখন আর প্রবলেম হচ্ছে না। ওকে, সো আমরা জাস্ট কি করলাম, প্রসিড দিলাম। প্রসিড দেওয়ার পর কানেক্টেড হয়ে গেছে, কিন্তু জাস্ট কানেক্টেড হয়ে গেছে। এখন জাস্ট অ্যালাউ সিম্পল সেটিংস। গুগলের অফিসিয়াল প্লাগইনটা আসার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কোনো কিছু করার জন্য খুব বেশি প্রবলেম হচ্ছে না। সার্চ কনসোলটা অ্যাড করে দিব, কংগ্রেচুলেশন, গো টু ড্যাশবোর্ড, সবকিছু কমপ্লিট, সাইটের সাথে অ্যাড করা কমপ্লিট। এখন আমরা গুগল কনসোল বলেন বলেন সবগুলো বিষয়, সার্চ কনসোল শেষ। আমাদের অ্যাড ব্লকার, এই যে এখানে আমার অ্যাড ব্লকার আছে দেখি, এটা আমাদের এইরকমটা বলতেছে। আমরা চাইলে হচ্ছে অ্যাডসেন্সের সাথেও খুব সহজেই কানেক্ট করতে পারবো, অ্যাডসেন্সের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবো। লাইক দ্যাট, এই যে কানেক্ট উইথ মাই অ্যাডসেন্স সার্ভিস, কানেক্ট উইথ মাই অ্যানালাইটিক। ওই যে অ্যানালাইটিক অ্যাড করার জন্য কিন্তু আমরা এখানে আসছি, তাই না? এই যে অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক। তো এখানে আমাদের আইডি মাইডি নিয়ে এত ঝামেলা না করে আমরা সিম্পলি এখানে জাস্ট কানেক্ট উইথ অ্যানালাইটিক। এবং পেজ স্পিড, ইনসাইট সবাই আমরা জানি মূলত হচ্ছে এটা জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স এবং গুগল পেজ। স্পিড অপটিমাইজেশন দেখানো হবে আমাদের। আমি রিসোর্স দিয়ে দিব, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। সবগুলো বিষয় তো অ্যাকচুয়ালি দেখানো পসিবল হয় না। সো এখন এখান থেকে যেমন আমরা সাইটটা চেক করতে পারি, হ্যাঁ, উই ক্যান চেক দ্য সাইট স্প্রেড। তো সবগুলা এই যে এখান থেকে আমার অটোমেটিক্যালি হচ্ছে, এটা যদি আমরা কানেক্টেড করে দিই, এটা যে কানেক্টেড, এখানে কিছুদিন পর থেকে আমরা হচ্ছে আমাদের সকল রেজাল্ট হচ্ছে আমরা এইখানেই দেখতে পারবো। তার মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থেকে শুরু করে সার্চ কনসোলের সাথে কানেক্ট করা থেকে শুরু করে অ্যানালাইটিক যতগুলো বিষয় বা সার্ভিস আছে গুগলের, 4টা সার্ভিস, এই 4টা সার্ভিস অ্যাড নিয়ে আগে আমাদের অনেক অনেক কোড পুশ করা লাগতো, এখানে একটু করা লাগতো, এইচটিএমএল কোড নিয়ে আমাদের সাইটে বসানো লাগতো। এই যে ঝামেলাগুলা, সেই ঝামেলাগুলো এখন আর আমরা পাচ্ছি না। ক্লিয়ার? এখন আমরা ড্যাশবোর্ডে গেলে আমাদের সকল বিষয়গুলো, আমাদের কে কোথা থেকে সার্চ করেছে, কতজন ইউনিক ভিজিটর আছে, সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো। তো এটা আমরা সার্চ কনসোল বা অ্যানালিটিক্সের সাথে অ্যাড করার পর আর এটা চাবে না, আমরা জাস্ট ডিরেক্টলি এটা এনাবল করলে এনাফ। ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্ত, বাট আমি আপনাদেরকে একটা টাস্ক দিব। সেটা হচ্ছে আজকে আমরা এলিমেন্টর দিয়ে মূলত একটা ফানেল ডিজাইন করা দেখেছি, তাই না? থ্রাইভ আর্কিটেক্ট, জি ট্রান্সলেটর দেখাবেন না ভাইয়া? জি ট্রান্সলেটর পরবর্তীতে। থ্রাইভ আর্কিটেক্ট একটা বিল্ডার। সো এটা দিয়ে আপনারা দুইটা জিনিস দেখবেন। একটা হচ্ছে মূলত এই যে ফানেলের জন্য সেলস ফানেল, এটাকে আমি একটু আলাদা করি, কাট ফ্লোসটা আলাদাই ছিল। সেলস ফানেলের জন্য দুইটা বিষয় ইউজ করবো, একটা হচ্ছে কাট ফ্লোস আর একটা হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট। থ্রাইভ আর্কিটেক্ট এটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা সিম্পলি ভিডিও দিয়ে দিব। এই ভিডিওটা কভার করার পর আপনারা সেলস ফানেল বা থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে কিভাবে সেলস ফানেল করতে হয় সেটার মানে শর্ট একটা আইডিয়া পেয়ে যাবেন।
সো প্লাস ওইখানে প্র্যাকটিস করে আপনারা হচ্ছে গ্রুপ স্টাডি করে এটা কমপ্লিট করবেন। এই দুটো যদি কমপ্লিট করেন আশা করি সেলস ফানেল নিয়ে কারো কোনো আটকানো লাগবে না, আর কোনো বিষয় নিয়ে প্রবলেমও হবে না। ক্লিয়ার? Clear. আজকে যে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো আমি আপাতত হচ্ছে এই কয়টা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বাট ফিউচারে আরো অনেকগুলো, এটা হচ্ছে আমার একটা লিস্ট, আর অনেকগুলো লিস্ট আছে, সেই লিস্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো Sir, actually complete. সবার অ্যাসাইনমেন্টটা কি থাকতেছে? অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে থ্রাইভ আর্কিটেক্ট যে বিষয়টা আছে সেই বিষয়টা তো কভার করতেই হবে, প্লাস আমরা এতক্ষণ পর্যন্ত যে যে বিষয়গুলো কভার করেছি সেই রিসার্চ গুলো আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুম থেকে নিয়ে আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ভাই প্লাগইন গুলোর লিংক দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, প্লাগইন গুলো পেয়ে যাবেন। ভাই গতকালকে আমাকে একটা প্লাগইন দেওয়ার কথা ছিল, মানে আমি ভুলে গেছেন। আপনি সার্চ করে দিবেন বলছিলেন। GitHub এর একটা প্লাগইন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর ভাই উডমার্টে কি হেডারের ফন্ট চেঞ্জ করা যায় না? উডমার্টে হেডার ফন্ট না, ফন্ট চেঞ্জ করতে পারবেন না। ওকে, ক্লাস ভিডিওটা প্লাস হচ্ছে সকল রিসোর্স গুলো পেয়ে যাবেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং প্রতিদিনের প্র্যাকটিস গুলো একটু কভার করার ট্রাই করবেন যাতে হচ্ছে ফিউচারে প্রবলেম না হয়। আর আশা করি আমি যে টার্গেট নিয়েছি সেই টার্গেট অনুযায়ী আপনারা সকল বিষয়গুলো পাবেন এবং অনেক অনেক রিসোর্স পাবেন, সেই রিসোর্স গুলা আপনারা প্র্যাকটিস করবেন এবং ফিনিশিং ক্লাসটা সবাই একটু অ্যাটেন্ড করার ট্রাই করবেন। অন্যান্য ক্লাস অ্যাটেন্ড করেন আর না করেন, ফিনিশিং ক্লাসে অনেকগুলো বিষয় পাবেন। ওকে, অফ দ্য রেকর্ড। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।